আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল, সিনিয়র লেকচারার, ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আজকে প্রথমেই বহুল প্রত্যাশিত 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দিয়েছে যেটা আমরা জানি। তো 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, প্রথমেই ক্লাসটা শুরু করার পূর্বে তাদেরকে অভিনন্দন জানিয়ে ক্লাসটা শুরু করছি। আশা করছি আপনাদের যে পরিশ্রম আছে সেই পরিশ্রমটা সফল হয়েছে। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন বা আমাদের সাথে যারা যুক্ত ছিলেন না, তাদের প্রত্যেকেরই পরিশ্রম সফল হোক সেই দোয়া সবসময় আমরা করে যাই এবং আপনাদের সাথেই বিদ্যাবাড়ি সবসময় থাকে। তো যারা যারা সফল হয়েছেন তাদেরকে না হয় অভিনন্দন জানালাম। সফলতাকে সবাই সবসময় আসলে প্রশংসা করে বা সবাই সবসময় সফলতাকে অনুপ্রেরণা দেয়। কিন্তু হোয়াট ইফ আপনি পরিশ্রম করেছেন কিন্তু আপনার হয়তোবা সেই পরিশ্রমটা রেজাল্টে পরিণত হলো না, আপনার হয়তোবা সফলতা এই যাত্রায় না আসলো, তাহলে তাদের জন্য কি বলার? সফলতা এমন একটা জিনিস যেটা হয়তোবা আমরা শুধু এটার রেজাল্টটাই জানি। মানে সফলতার যে বাস্তব, যখন একটা মানুষের সফলতা জীবনে আসে, তখন শুধু আমরা সেই সফলতার যে মুহূর্তগুলো আছে বা সেই সফলতার যে মধু আছে সেটাই কিন্তু আমরা শুধু পান করতে পারি, কিন্তু এই সফলতার পেছনে যে কষ্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব একটা বেশি বিবেচনা করি না। এটা হিউম্যান নেচার, মানুষের ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি ধরেন কষ্ট করেছেন কিন্তু আপনি সফল হননি, বাট এখন আপনাকে সবাই কিন্তু ওই কষ্টগুলোর ভ্যালু কেউ জানছে না, আপনি যে কষ্ট করেছেন সেটার ভ্যালু কেউ জানছে না। সেটা একটা কথা, যে আপনার হয়তোবা কতটুকু পরিশ্রম করেছেন সেই জিনিসটা মানুষ হয়তোবা জানছে না। তো মানুষ যেহেতু আপনার কষ্টের পরিশ্রমটা হয়তোবা আপনার খুব একটা বেশি জানছে না, বা আশেপাশে যারা জানতো যে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তো তারা হয়তোবা আপনার যে প্রিপারেশনের রেজাল্ট আসে নাই, তো সেটা নিয়ে হয়তো আপনাকে মক করে যে কোনো কিছু বলতে পারে, এটা মানুষ বলতেই পারে। কিন্তু এই জায়গায় নিজেকে ঘুরে দাঁড়ানো বা নিজেকে আসলে সেই জায়গা থেকে নিজেকে অনুপ্রাণিত করা বা অনুপ্রেরণা দেওয়ার যে ব্যাপারটা আছে, সেই জিনিসটা আপনার মোটিভেশন একটা মাত্রই জিনিস হতে পারে, যে একটা রূপক অর্থে একটা কথা আমি ক্লাসের শুরুতে বলে যাচ্ছি, আশা করছি এটার মিনিংটা সবাই বুঝে যাবেন। সেটা হচ্ছে, একটা হাতি যখন মানে একটা হাতির বাচ্চাকে যখন সে পেটে ধারণ করে, বা যখন একটা হাতির পেটে একটা বাচ্চা বড় হতে থাকে, একটা হাতির বাচ্চা কিন্তু একদিনে পৃথিবীতে চলে আসে না, 1 বছর বা ইনফ্যাক্ট হাতির বাচ্চা অনেক দিন সময়ের পরে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। অর্থাৎ হাতি অনেক দিন ধরে তার পরিশ্রম করতে হয়, তার ভেতরে সেই বাচ্চাটিকে ধারণ করতে হয়। কিন্তু যদি আপনি ছোট যে কোনো একটা প্রাণী দেখেন, ফর এক্সাম্পল কুকুর, এই কুকুর দেখবেন আপনি প্রতিনিয়তই একসাথে অনেকগুলো, মানে কুকুরের বেবি কিন্তু হয়ে যায় একসাথে অনেকগুলো। কুকুর যখন বাচ্চা প্রসব করে একসাথে অনেকগুলো বেবি কিন্তু হয়ে যায়। কিন্তু হাতিকে কখনো দেখেছেন একসাথে অনেকগুলো বাচ্চা হতে? একটা বাচ্চা যখন হাতির হয়, ওই একটা বাচ্চা পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়, পুরো পৃথিবী কিন্তু কেঁপে ওঠে, যে পুরো পৃথিবীর মাঝে সে একটা আলোড়ন সৃষ্টি করেছে, যে পৃথিবীতে কিছু একটা পড়েছে। তো আপনার সফলতাটা ইনশাল্লাহ এমনই হবে, আপনার হয়তো বা ইমিডিয়েটলি খুব বেশি কিছু পাচ্ছেন না, সবার মতো আশেপাশে সবাই অনেক কিছু করছে, অনেক কিছু করে ফেলছে, আপনি হয়তো বা ইমিডিয়েটলি পাচ্ছেন না, কিন্তু আপনি যখন সফল হবেন ইনশাল্লাহ, তখন আশা করছি দুনিয়ার সবাই জানবে। তো সেজন্য এটা একটু মাথায় রাখবেন, যে হয়তোবা এবারের যাত্রায় আপনি সফল হতে নাই পারলেন, আজকের লাইফটা আসলে আপনাদের এই উদ্দেশ্যেই, যারা সফলতাটা হয়তোবা পাননি 46তম বিসিএস এ, তো তাদের উদ্দেশ্যেই আসলে বেসিক্যালি এই লাইফটা আজকে। তো সেই জন্য যেটা বলছিলাম, যে কতবার হেরেছেন, ওই যে আমার অলরেডি মুস্তারি আমার কথাটা বলে দিয়েছেন, যে কতবার হেরে কতবার উঠে দাঁড়াতে পেরেছেন সেটাই হচ্ছে আপনার জয়। অর্থাৎ কয়বার আপনাকে ফেলে দেয়া হলো বা আপনি কয়বার জিতেছেন সেটা কিন্তু আপনার জয় না, আপনি কয়বার মনোবল হারিয়ে তারপর আবার উঠে দাঁড়িয়েছেন, এই উঠে দাঁড়িয়েছেন এটাই কিন্তু আপনার জয়। এক জিনিস এতবার পোস্ট করে দাও কেন ভাই? ওকে, মানে মুস্তারি আমার খুব মানে কি বলে যে পছন্দের একজন স্টুডেন্ট, তো শি ইজ ওয়ান অফ মাই ডিয়ার স্টুডেন্ট। তো সেজন্য সে হয়তো বা আমার যে কথাগুলো আছে একেবারে, আমার নোটগুলো আমি ওনার কাছে জানি যে আমার নোটগুলো একেবারে A to Z ওর কাছে খাতার মধ্যে খুব সুন্দর করে বিভিন্ন কালার দিয়ে লেখা আছে, এবং ও খুবই সিনসিয়ার ছিল ক্লাসে। তো যে কথাটা বলছিলাম, যে হেরে গিয়েছেন মানে কিন্তু হেরে যাওয়া না। বিসিএস আপনি 30 বছর পর্যন্ত দিতে পারবেন, যদি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে 32 বছর পর্যন্ত। তো সেজন্য একবার আপনি হয়তোবা খারাপ করতেই পারেন, বাট নট নেসেসারি এর পরের বার খারাপ করবেন। এখন যারা প্রিলিমিনারি পাশ করে গিয়েছে, মনে করেন প্রিলিমিনারি পাশ করে গেল, এরপরে রিটেনের মতো একটা হ্যাসেল বা একটা হ্যাকটিক এক্সাম তারা শেষ করলো, পরে গিয়ে দেখা গেল রিটেনে কোয়ালিফাই করতে পারলো না, এটা তো আরো খারাপ। প্রিলিমিনারি পাশ করেছে কিন্তু রিটেনে ফেল করেছে, এটা কিন্তু অনেক খারাপ। তো সেজন্য এই জায়গাটা হচ্ছে, এই ওনাকে একটু ইয়ে করে দেন, মানে গ্রুপ থেকে ইয়ে করে দেন, ইমরান হোসেন নাকি কি জানো, আসলে পার্সোনাল অ্যাটাক করবেন না কাউকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে নিচে 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 নিচে
নামটা একটু পড়ে দেখেন আপনি, ওই নামটা পড়ে দেখেন, ওই যে উপরে, উপরে, এটার উপরেটা, হ্যাঁ 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 হ্যাঁ। তো যেটা বলছিলাম যে এই জন্য কয়বার আপনি হেরেছেন সেই জিনিসটা মুখ্য ব্যাপার না, কয়বার আপনি উঠে দাঁড়িয়েছেন সেটা হচ্ছে মুখ্য ব্যাপার। তো সেই জন্য নিজেকে ওইভাবে অনুপ্রাণিত করুন যে আপনি যদি এই এই যাত্রায় আপনার হয়তো বা নাই হতে পারে, কিন্তু আগামী যাত্রায় আপনার যতগুলো স্টেপ আছে সেই সবগুলো স্টেপ আপনি বীরের মতো ইনশাল্লাহ বীর দর্পে আপনি প্রত্যেকটা স্টেপ পার করবেন। সেই বিশ্বাসটা রাখুন নিজের উপরে, অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। এবং এটা শুধু বিসিএস এর জন্য না, আমার প্রাইমারি পরীক্ষায় যারা আছে, নিবন্ধন পরীক্ষা আমার যারা স্টুডেন্ট আছে, তাদের সবার উদ্দেশ্যে বলছি যে নিজেকে যখন আসলে মোটিভেশন দেওয়ার মতো কেউ থাকে না, আজকে দেখবেন যে যারা কোয়ালিফাই করেছে তাদেরকে সবাই মোটিভেশন দিচ্ছে যে হ্যাঁ খুব ভালো করেছো, ভেরি গুড, ইউ ডিড আ গুড থিং, বা ইউ ইউ হ্যাভ ডান আ গুড জব, আপনাকে মানে মোটিভেশন দিচ্ছে। বা যাদেরকে ভালো বলছে তারা প্রত্যেকে কোয়ালিফাইড, বা যারা প্রত্যেকে কোয়ালিফাই করেছে তাদেরকে অবশ্যই তারা মানে সাকসেসফুল হওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছে। কিন্তু যারা আসলে কোয়ালিফাই করতে পারেনি তাদের উদ্দেশ্যে হয়তো বা কেউ কিছু বলছে না। তো সেজন্য একটা ব্যথিত চিত্ত যে কতটা শক্ত হতে পারে, একটা ব্যথিত চিত্ত যে কতটা বেশি স্ট্রং হতে পারে, সেটা যারা ব্যথা পেয়েছেন তারা জানেন। কারণ ব্যথাটা পেলে পরবর্তীতে পাশ করার আগ পর্যন্ত নিজেকে একেবারে লাগিয়ে রাখুন এই জায়গার মধ্যে, যে পাশ কিভাবে না করে সেটা আমরা দেখিয়ে ছাড়বো। এবং এরপরের যে যাত্রা আছে, 47 আছে, 48 আছে, এরপরের যাত্রাগুলো ইনশাল্লাহ এক যাত্রায় আমরা ক্যাডার হব, সেই প্রত্যাশাটা নিয়ে আমরা আজকে মানে এই প্রতিজ্ঞাটা আমরা করতে পারি। এবং ক্লাস শেষে আরো কিছু কথা বলার চেষ্টা করব। তাহলে চলুন, আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সেন্সে। এবং আজকে এমন কিছু টপিকই রেখেছে, এমন কিছু টপিক সম্পর্কে কথা বলার চেষ্টা করব যে টপিক থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসা খুবই সম্ভব। এবং 2 মার্কস দেখা গিয়েছে প্রতিটা বিসিএস এ এই যে জায়গাটা আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, এই কয়েকটা নিয়ম থেকে 2 মার্কসের উপরে বেশি, মানে 2 মার্কসের উপরে অনেক সময় চলে আসে। তো সেই জন্য এই 2 মার্কস ক্যারি করার জন্য কিন্তু আজকের ক্লাসটা বিশাল গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য। তাহলে দেখুন, একেবারে প্রথম প্রশ্ন যদি আমি বলি, যেটা 44তম বিসিএস এ এসেছে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটা প্রশ্ন, ঠিক আছে? রাইট ফর্ম অফ ভার্বে 44তম বিসিএস এ প্রথম যদি আমরা বলি, আজকের দিনের যে প্রথম প্রশ্নটা আছে সেখানে বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য রাইট টেন্স, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেইম। সহজ প্রশ্ন বলা যায়, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে যখন আপনি দেখবেন, মানে পরীক্ষার হলে যখন আপনি দেখবেন যে এই প্রশ্নটা হয়তো আপনার কাছে একটু কনফিউশন কাজ করতে পারে। তো সেজন্য এই টেন্সগত দিক থেকে কিছু কিছু ব্যাপার আছে, টেকনিক বা স্ট্র্যাটেজি করলে, যেমন এই যে বিফোর এবং আফটার, এই দুটো জায়গাকে যদি আপনি ফোকাস করেন, এটাকে দেখলে আপনি 2 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবেন, 2 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডের কম টাইমের মধ্যে আনসার করতে পারবেন, যেটা আমি আমার ব্যাচের মধ্যে যারা স্টুডেন্ট আছে তাদেরকে হয়তো শিখিয়ে থাকি। অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। সিমিলারলি আফটারের পরে পাস্ট পারফেক্ট, আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট, এতটুকু মাথায় রাখেন। অর্থাৎ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট ইনডিফিনিট, সরি পারফেক্ট। তাহলে যদি আমরা বলি যে বিফোর এবং আফটার দিয়ে যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো দুনিয়ার যে কোনো জায়গায় যদি আপনি বলেন না কেন, বিফোর কথাটির অর্থ কি? বিফোর কথাটির অর্থ পূর্বে, বিফোরের পূর্বে হয়ে যায় পাস্ট পারফেক্ট। এবং আফটার কথাটির পরে হয়ে যায় পাস্ট পারফেক্ট। এবং বিফোরের পরে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট, এবং আফটারের পূর্বে হয়ে যায় পাস্ট ইনডেফিনিট। তাহলে এতটুকু যদি মাথায় রাখেন, বিফোর এবং আফটারের ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। এবং অনেক বিসিএস এ দেখা যায় এই জায়গা থেকে প্রশ্ন আসে, অর্থাৎ বিফোরের পূর্বে কোন টেন্স হবে, আফটারের পরে কোন টেন্স হবে। তাহলে বিফোরের পূর্বে যেহেতু আমি বললাম পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে এখানে অবশ্যই হয়ে যাচ্ছে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শুধু হ্যাড থাকলেই কিন্তু হয় না, ব্যাপারটা হয় না। ফর এক্সাম্পল, আমি যদি একটা সেন্টেন্সে বলি যে আই হ্যাড আ পেন, I had a pen, তাহলে এটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট হবে I had a pen যদি আমি বলি? কখনো এটা পাস্ট পারফেক্ট টেন্স হবে না। এটা কিন্তু লাস্ট দিন আপনাদেরকে কোন একটা লাইভে আমি হয়তোবা বলেছিলাম যে অক্সিলারি ভার্বটা যখন মেইন ভার্ব হিসেবে কাজ করে থাকে, তখন সেটি সেই টেন্সকে ইনডেফিনিট টেন্সে পরিণত করে, তাই তো? তাহলে যেহেতু আপনি বলছেন আই হ্যাড আ পেন, নিঃসন্দেহে এটা একটা কোন টেন্স? এটা অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করেছে না, হ্যাড নিঃসন্দেহে মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যায়, তাই তো? তাহলে
পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ বিফোরের পূর্বে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, এতটুকু মাথায় রাখলেই হলো। তাহলে এখানে আসেন তো যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা যদি চাই, আইডেন্টিফাই দ্য রাইট টেন্স, মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। তাহলে বিফোর অর্থ কি? পূর্বে। তাহলে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, এবং আফটার অর্থ হচ্ছে পরে, আফটারের পরে পাস্ট পারফেক্ট, ঝামেলা শেষ। তাহলে দেখেন হ্যাড লেফট, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট। তাহলে এই জায়গা টেকনিক্যালি যদি মনে রাখি বিফোর আফটার যে কথাগুলো আছে, বিফোর আফটার কথাগুলো দিয়ে টেকনিক্যালি মনে রাখা যায়। বিফোর অর্থ কি? পূর্বে। তাহলে পূর্বের পূর্বে পাস্ট পারফেক্ট, এবং আফটার অর্থ কি? আফটার অর্থ পরে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট। বাকি দুটো অংশ পাস্ট ইনডেফিনিট হয়ে যায়, তাই তো? তাহলে এই জায়গাতে যখন বলা হচ্ছে মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম, অর্থাৎ মাই ফাদার হ্যাড লেফট বিফোর আই কেম। স্যার আপনাদের বই থেকে কতগুলো কমন পেরেছে এরকম কিছু একটা মনে হয় কেউ একজন বলেছেন। দেখেন আমাদের বই থেকে 170 to 180, মানে 180 প্লাস কমন পড়েছে আমাদের বই, আমাদের লেকচার শিট থেকে। এখন কথা হচ্ছে শুধু কি আমাদের লেকচার শিট থেকে কমন পড়েছে? না, বাজারের যে কোনো গোছানো লেকচার শিট বলেন, বাজারের যে কোনো গোছানো বই বলেন, সেই গোছানো বইটা গোছানো হতে হবে, কিন্তু সেই গোছানো বইটার থেকে দেখা যাবে 170 180 প্লাস কোয়েশ্চেন কমন পড়েছে। এখন কথা হচ্ছে যে তাহলে 170 180 কোয়েশ্চেন কমন পড়লে তো সবার পারার কথা না। এখানে কিছু কিছু ব্যাপার আছে, কিছু কিছু স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি সবাই পারে না, সবাই জানে না। এই জায়গাতেই বিদ্যাবাড়ি এগিয়ে থাকছে। আপনাদের যে মেন্টরিং এর ব্যাপারগুলো ছিল, আপনাদের যে আরো আনুষঙ্গিক কিছু ব্যাপার ছিল, শেষমেশ আসলে শেষ পর্যায়ে এসে আমাদের অ্যাপটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা একটু ঝামেলায় পড়ে গিয়েছিলাম। বাট এছাড়া কিছু স্ট্র্যাটেজিক জায়গা আছে যে জায়গাতে বিদ্যাবাড়ি অবশ্যই অন্যান্য আপনাদের আরো যারা প্রতিষ্ঠান আছেন সবাই অবশ্যই ভালো করছে, বিদ্যাবাড়ির জায়গা মানে সবাই যার যার জায়গা থেকে ভালো করছে। বাট যে কোনো প্রতিষ্ঠানেরই কিছু আলাদা ইউনিক ব্যাপার থাকে। এই ইউনিক ব্যাপারের দিক থেকে বিদ্যাবাড়ি আপনাদেরকে, মানে যারা বিসিএস এর সাথে জার্নির মধ্যে সম্পৃক্ত ছিলেন, কারণ আমাদের শ্রদ্ধে এমআই প্রধান মুকুল স্যার যিনি নিজে একজন বিসিএস ক্যাডার, তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে এই জায়গার থেকে অ্যাডিশনাল কি ছিল। বইয়ে যে কোনো বাজারের যে কোনো গোছানো বই থেকে 170 কমন পড়তেই পারে, কিন্তু বইয়ের ওইটা আপনি ইনফরমেশনটা পরীক্ষার হলে কিভাবে নিয়ে যাবেন সেটা কিন্তু সবাই কমন করে দিতে পারবেন না। এটাই হচ্ছে ইউনিক জায়গা। তাহলে যখন বলা হচ্ছে মাই ফাদার ড্যাশ, তাহলে বিফোর হ্যাড লেফট, তাই তো? এরপরের কোয়েশ্চেনটা, ইট ইজ হাই টাইম উই অ্যাক্ট অন দ্য ম্যাটার। 43তম বিসিএস, 44তম বিসিএস এ দেখলাম এখান থেকে একটা প্রশ্ন এসেছে, এরপরে 43তম বিসিএস এ এখান থেকে একটা প্রশ্ন এসেছে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রতিনিয়তই দেখছি প্রশ্ন এসেছে। তাহলে এটা কমেন্ট করে জানান তো এটা কোনটা, এটা আনসার হবে বলেন। রাইট ফর্ম অফ ভার্ব এটা কোনটা আনসার হবে বলেন দেখি। মাই ফাদার অ্যাক্টেড, ইমরান আহমেদ পেরেছেন, ভেরি গুড ইমরান। বাকি সবাই? ওকে, কামাল উদ্দিন পেরেছেন, ভেরি গুড। প্রেয়সী দাস পেয়েছেন, কামাল উদ্দিন পেরেছেন, হ্যাঁ অনেকেই পারছেন। তার মানে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এই যে জায়গাটা আছে এখান থেকে প্রতিনিয়তই বিসিএস এ প্রশ্ন এসে থাকে। তাহলে ইট ইজ হাই টাইম অর্থ কি? ইট ইজ হাই টাইম কথাটির অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, অথবা ইট ইজ টাইম যার অর্থ হয়ে যাচ্ছে এখনই উপযুক্ত সময়। তাহলে যখন বলা হচ্ছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এটার নিয়মটা যদি আমি বলি, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম হয়। এবং ইট ইজ হাই টাইমের পরে, এবং ইট ইজ হাই টাইম এরপরে যদি সাবজেক্ট না থাকে তাহলে এরপরে ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যায়, অর্থাৎ টু প্লাস ভার্ব এর বেস ফর্ম হয়ে যায়। তাহলে এই জায়গাটা আমরা কিভাবে মাথায় রাখতে পারি? ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে একরকম কাজ, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে আরেক রকম কাজ। তাহলে এই জায়গাটা কিভাবে হয়? যখন বলা হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে কোনো একটা সাবজেক্ট আপনি দেখতে পাচ্ছেন, তার মানে কি একজন মানুষ আছে। ইট ইজ হাই টাইম মানে কি এখনই উপযুক্ত সময়, তাই তো? তাহলে এখনই উপযুক্ত সময় কথাটির পরে একটা সাবজেক্ট থাকলে এরপরের ভার্বটি পাস্ট টেন্সে হয়ে যায়। তাহলে এটাকে মনে রাখার টেকনিকটা যদি আমি বলি, যেটা অলরেডি একজন লিখে ফেলেছেন যে মাসুদ ভালো হয়ে যায়, ওই টেকনিকটা আসলে আমি শিখিয়েছিলাম। ধরেন এটাকে যখন আপনি বলছেন এখনই উপযুক্ত সময়, তার মানে একটা ব্যক্তিকে বলছেন
এখনই উপযুক্ত সময়, এরপর একটা ব্যক্তিকে বলছে যে যা করেছো করেছো, এখন ভালো হয়ে যাও, এবারের যাত্রায় ভালো হয়ে যাও। তাহলে ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো একটা সাবজেক্ট থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। কিন্তু ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো একটা সাবজেক্ট না থাকে তাহলে ইনফিনিটিভ হয়ে যায়। অর্থাৎ উপদেশ, সারা জীবন যেন এটা মেনে যায়। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে যদি আপনি কোনো একটা মানুষকে দেখেন, মানুষকে দেখলে আপনি বলবেন কি, যে ধরেন ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, ধরো তুমি আগে যা করেছো সেটা করেছো, এখন ভুলে যাও, আগের সবকিছু ভুলে এখন ভালো হয়ে যাও। ইট ইজ হাই টাইম, সাবজেক্ট আছে, ভার্বটি পাস্ট ফর্মে হয়ে যায়, কারণ আগের কথাকে বলা হচ্ছে। কিন্তু ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে ইনফিনিটিভ হয়ে যায়। অর্থাৎ ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়ে যায়, তাই তো? তাহলে ইট ইজ হাই টাইম, এরপরে টু চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে দেখেন তো, ইট ইজ হাই টাইম, উই কি একটা সাবজেক্টটা, ইট ইজ হাই টাইমের পরে, তাহলে উই যেহেতু আছে এরপরে কি পাস্ট টেন্সে হয়ে যাবে, ইট ইজ হাই টাইম পাস্ট টেন্স। মাসুদ সারা জীবনের জন্য ভালো হয়ে যায়, এক্স্যাক্টলি। তাহলে ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আছে, তাই এর পরের অংশটা ভার্বের পাস্ট টেন্স হয়ে যায়। তাহলে ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকতো, আমি যদি একটা শব্দকে বলি যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম চেঞ্জ your bad habits, তাহলে ইট ইজ হাই টাইম চেঞ্জ, এই জায়গায় কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিটস। অর্থাৎ ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে, সাবজেক্ট না থাকলে এটার পরে অবশ্যই একটা টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভ হয়ে যায়, তাই তো? তাহলে ইট ইজ হাই টাইম উই অ্যাক্টেড অন দিস ম্যাটার, তাহলে সাবজেক্ট আছে, এরপরে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। তাহলে এবার যদি বলি I known, had I known you were waiting outside, I dash, কি হবে এখানে? 39তম বিসিএসে এবং সর্বশেষ 46তম বিসিএসে, সর্বশেষ 46তম বিসিএসে এই প্রশ্নটা এসেছে কিন্তু। অর্থাৎ এই যে জিনিসগুলো, অ্যানালাইসিসের যে জায়গাটা আছে, এই অ্যানালাইসিসের জায়গাটা যদি সুন্দর করে করতে পারেন, বা অ্যানালাইসিসের যে জায়গাটা আছে সেটা যদি সুন্দর করে আপনার সামনে উপস্থাপন করা যায়, আপনারা কিন্তু বিসিএস এ বলেন, যে কোনো চাকরির পরীক্ষায় বলেন, ভালো করার সম্ভাবনাটা বেড়ে যায়। তাহলে যখন বলা হচ্ছে যে ইট ইজ হাই টাইম, সরি, হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, এটা হচ্ছে একটা আনরিয়েল কন্ডিশনালের একটা জায়গা, কন্ডিশনাল সেন্টেন্সের একটা জায়গা। তাহলে এটা অ্যান্সার করেন তো, আনরিয়েল কন্ডিশনাল এটা কোনটা হবে বলেন, অ্যান্সার করেন, কমেন্ট করেন। ইট ইজ হাই, সরি কি, হ্যাড আই নোন, আনরিয়েল কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশন আমরা কি জানি, পাস্ট পারফেক্ট যদি একটা অংশে থাকে, ইফ যুক্ত একটা অংশে যদি, আর ইফ না থাকলেও যেটা আনরিয়েল কন্ডিশনাল হয় না সেটা কিন্তু না। হ্যাড আই নোন যখন বলা হচ্ছে, হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই উড হ্যাভ, অর্থাৎ একটা অংশে যদি পাস্ট পারফেক্ট হয়, অপর অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ হয়ে যায়। তাহলে এই জিনিসটা, এবং শুধু বিসিএস না, বিসিএস ছাড়া যে কোনো চাকরির পরীক্ষার যে কোনো প্রশ্নে কিন্তু এই জিনিসটা এসে থাকে। এই যে ইয়ের যে ব্যাপারটা আছে, যেটা বললাম যে কন্ডিশনাল সেন্টেন্স, যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স এসে থাকে। তাহলে আমরা যদি কন্ডিশনাল সেন্টেন্সের এই প্রশ্নটাকে সলভ করতে যাই, তার আগে একটু নিয়মটা দেখে ফেলি, যে ইফ যুক্ত অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে অপর অংশে উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। কিন্তু ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট থাকে, ইফ যুক্ত অংশে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে অপর অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। অর্থাৎ এই, আর এখানে আরেকটা জায়গা আছে যে মডাল অক্সিলারি ভার্বের পরে কিন্তু সবসময় মেইন ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এবার যদি আমরা বলি, এটার অ্যান্সার এবার আমাদের কাছে একেবারে ইজি হয়ে যাওয়ার কথা। অ্যান্সার করেন তো, এটা অ্যান্সার করে দেখেন তো। যখন বলা হচ্ছে হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং, তাহলে হ্যাড আই নোন, তাহলে এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে এরপরের অংশে আমরা কি বলতে পারি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে, তাই তো? তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে কি, আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম। এরপরে যে কোয়েশ্চেনটা আছে 39তম বিসিএস এর প্রশ্ন, এবং সর্বশেষ 46তম বিসিএস যারা দিয়েছেন তারা কিন্তু এই প্রশ্নটা, তাদের কাছে এটা কমন, এই প্রশ্নটা 46তম বিসিএস এ এসেছে এই জায়গার নিয়ম থেকে। আই হ্যাভ বিন লিভিং
ইন ঢাকা ড্যাশ 2000, সিন্স এবং ফর এর একটা জায়গা আসে, সিন্স এবং ফর। তাহলে সিন্স কথাটা অর্থ কি? সিন্স দেখেন এটা কততম বিসিএস এর প্রশ্ন, 36তম বিসিএস। সিন্স এবং ফর যখন কোন একটা সেন্টেন্সে থাকে তাহলে সিন্স কথাটা দিয়ে আমি কোন একটা স্পেসিফিক সময়কে বোঝাই, এবং ফ্রম কথা ফর কথাটা দিয়ে কোন একটা ডিউরেশন অফ টাইমকে বোঝাই, তাই তো? সিন্স হচ্ছে কোন একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম। তাহলে দেখেন তো যখন বলা হচ্ছে 2000, এটার আগে কি সিন্স বসবে নাকি ফর বসবে নাকি ফ্রম বসবে? ফ্রমের ব্যাপারটা আসে না। কনফিউশন সচরাচর হয় সিন্স এবং ফর নিয়ে, যে কনফিউশনটা আমরা একটু দেখে ফেলি। সিন্স অথবা ফর এই দুটো জায়গা নিয়ে কনফিউশন হয়। সিন্স হচ্ছে কি একটা পয়েন্ট অফ টাইম, এবং ফর হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম। তাহলে কোন একটা সময়ের ডিউরেশন যদি আমি বলি, মনে করেন একটা কাজ 2000 সাল থেকে শুরু হয়ে 2024 সাল পর্যন্ত চলছে, তাহলে এই যে 2000 সাল থেকে 2024 সাল, এই 24 বছরকে বোঝানোর ক্ষেত্রে ফর বসে, একটা ডিউরেশন। একটা কাজ একটা সময় শুরু হয়ে একটা সময় পর্যন্ত চলছে, এরকম একটা ডিউরেশনকে বোঝানোর ক্ষেত্রে ফর বসে, সরি সিন্স, হ্যাঁ ফর বসে। কিন্তু কোনো একটা কাজ শুরু হয়েছে কোনো একটা পয়েন্ট থেকে, যে কোনো একটা কাজ শুরু হয়েছে সেটাকে বলা যায় সিন্স, তাই তো? তাহলে সিন্স হচ্ছে কোন একটা পয়েন্ট অফ টাইম এবং ফর হচ্ছে কোন একটা পিরিয়ড অফ টাইম। তাহলে দেখেন তো এটা কি কোন একটা ডিউরেশন ছিল বা পিরিয়ড ছিল? যখন আমি বলছি যে আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000, মানে আমি কি বলছি যে আমি 2000 বছর ধরে এখানে থাকছি? না, আমি বলছি কি আমি 2000 সাল থেকে এখানে থাকছি, তাই তো? তার মানে এটা একটা পয়েন্ট অফ টাইম। এবং আরো একটা টেকনিক আমি ক্লাসের মধ্যে শিখিয়ে দেই, যে সময়ের শেষে এস থাকলে, সময়ের শেষে সাধারণত, সব ক্ষেত্রে এই নিয়মটা কাজে নাও লাগতে পারে, সাধারণত সময়ের শেষে এস থাকলে ফর বসে, সময়ের শেষে এস না থাকলে সিন্স বসে। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 আওয়ার্স বা ড্যাশ 3 আওয়ার্স, এবং আমি যদি বলি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং, তাহলে কি সময়ের শেষে এস থাকলে, যেটা বলেছিলাম কি সময়ের শেষে এস থাকলে ফর, সময়ের শেষে এস না থাকলে সিন্স। তাহলে দেখেন তো সময়ের শেষে এস আছে কি আওয়ার্স এর পরে, তাহলে এখানে যদি আপনি ফর বসিয়ে দেন ঝামেলা শেষ। আর সময়ের শেষে এস নাই মর্নিং, কোন একটা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম, তাহলে মর্নিং এর পূর্বে আপনি যদি সিন্স বসিয়ে দেন তাহলে এই ঝামেলা শেষ হয়ে যায়, ক্লিয়ার, তাই তো? অর্থাৎ এই জাতীয় যে জায়গাগুলো আছে, কনফিউজিং যে জায়গাগুলো আছে, এই কনফিউজিং জায়গাগুলোকে আমরা যদি ইজিলি ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি, পরীক্ষার হলে কিন্তু আমাদের সময়টা অনেকটা বেঁচে যায়। তো সেই জন্য সেইভাবে আমরা পড়ালেখা করব, যেভাবে আসলে আমরা কোয়ালিফাই হওয়ার জন্য কিন্তু সময়টা ইম্পর্টেন্ট। চাকরি পরীক্ষার ক্ষেত্রে আপনি যতক্ষণে পরীক্ষা দিচ্ছেন, ওই 2 ঘন্টা, ধরেন 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যদি আপনাকে প্রশ্নটা দিয়ে বলা হতো যে আপনি 4 ঘন্টা সময় পাবেন পরীক্ষার ক্ষেত্রে, ওই 4 ঘন্টার মধ্যে আপনার যে রেজাল্ট হতো, মানে 4 ঘন্টা আপনি অ্যান্সার করলে যে যতগুলো পারতেন, 2 ঘন্টা অ্যান্সার করার জন্য কিন্তু তার থেকে অনেক কম পারবেন, কারণ ওই সময়টা আপনার কাছে থাকে না। তো এই সকল ক্ষেত্রে আপনি যদি ছোট ছোট করে সময়গুলোকে ভাগ করে তাড়াতাড়ি শেষ করতে পারেন, এটা কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে, মানে কোয়ালিফাই করাটা খুব ইজি হয়ে যাবে। তাহলে সিন্স এটা হয়ে যাচ্ছে কি সিন্স 2000। এর পরের কোয়েশ্চেনটা যদি বলি, রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেম, তাহলে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই কথাটার অর্থ কি জানেন? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আরো একটা প্রশ্ন, এটা কততম বিসিএস? 30তম বিসিএস। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই জাতীয় জায়গাগুলো যখন বলা হচ্ছে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, আমরা যদি বলি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই দুটো কথার অর্থ হচ্ছে যেন, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই দুটো কথার অর্থই হচ্ছে যেন। এখন বইয়ের নিয়মে যদি আমি বলি, অ্যাজ ইফ এর একটা অংশ যে টেন্সে থাকে, মানে বইয়ের নিয়মে না, যদি আমি মুখস্থ মানে রুলস কেন্দ্রিক বলি, তাহলে অ্যাজ ইফ এর একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অপর অংশ পাস্ট ইনডিফিনিট, একটা অংশ পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশ পাস্ট পারফেক্টে হয়ে যায়। এই ভাষায় না বলে আমি যদি বুঝে বলি, এই জিনিসটাকে আমরা যদি বুঝে বলি যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যদি একটা সেন্টেন্সে থাকে, তার একটা অংশ যেই টেন্সে থাকে, অপর অংশটি সেই টেন্সের অতীতে চলে যায়, এটা যদি আমি বুঝি,
অর্থাৎ অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেহেতু যেন বলা হচ্ছে, তাহলে হি টক্স অ্যাজ ইফ। টক্স, সে বর্তমানে এমন ভাবে কথা বলছে যেন, আমরা অনেক সময় বলি নে আসছে পণ্ডিত, তো এ আসছে পণ্ডিত যখন আমরা বলি, তার মানে কি সে আগের থেকে সবকিছু জেনে আসছে এমন একটা ভাব নিচ্ছে, তাই না? তার মানে কি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর একটা অংশ যেই টেন্সে থাকে, অপর অংশটি সেই টেন্সেরই অতীতে চলে যায়। তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর একটা অংশ যদি থাকে পাস্ট ইনফিনিটে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। অ্যাজ ইফ বা অ্যাজ দোর একটা অংশ যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে অপর অংশ হয়ে যায় পাস্ট ইনডিফিনিটে, তাই তো? এবং অ্যাজ ইফ বা অ্যাজ দোর একটা অংশ যদি ইটসেলফ পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে অপর অংশ হয়ে যায় কি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কিন্তু হচ্ছে অতীতের অতীত। অতীতকালে দুটো কথা কাজ হয়েছে, অতীতকালে দুটো কাজ হয়েছে, দুটো কাজের মধ্যে যে কাজটি সবার আগের অতীতে হয়েছে সেটাই পাস্ট পারফেক্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি কাল আর পরশুর মধ্যে যদি তুলনা করেন, কালকের দিনটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পরশুর দিনটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এই হচ্ছে পার্থক্য। আশা করছি আমার যারা স্টুডেন্ট আছেন এই জায়গায় অন্তত ভুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই ব্যাপারগুলো আমরা ক্লাসের মধ্যে একেবারে রিয়েলিস্টিক ভাবে বুঝেছি। তো সেই জন্য আশা করছি যারা আছেন তারা মোটামুটি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে এই জায়গাটায় আমরা যখন বলা হচ্ছে যে রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেম, তাহলে এটা কি হবে? অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাই না? এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে অপর অংশটা কোন টেন্সে হবে? অপর অংশটা তার অতীতে চলে যাবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে যাবে, তাই তো? অতীতের অতীত, এক্স্যাক্টলি। তাহলে ওয়্যার হয়ে যাচ্ছে, অবশ্যই ওয়্যার হয়ে যাচ্ছে, কারণ পাস্ট ইনডিফিনিট এখানে আর কোনো কিছু হয়ে যাওয়া বোঝাতে সেক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্বটা বা বি ভার্বটা কিন্তু সবসময় ওয়্যার বসে। তাহলে এরপরের যে কোয়েশ্চেনটা আছে দেখি তো, 26তম বিসিএস এর পরীক্ষা, 26তম বিসিএস এর প্রশ্ন। প্রতিনিয়তই এই বিসিএস থেকে রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্র বিশেষ কিছু জায়গা থেকে রিপিটেটিভলি প্রশ্ন আসছে, যার মধ্যে এই একটা জায়গা আছে while অথবা when। যখন বলা হচ্ছে ডু নট মেক এ নয়েজ while your father, কি হবে এর পরের অংশটা? তাহলে যখন বলা হচ্ছে while এবং আচ্ছা ঠিক আছে, while অথবা when এর যখন কথা বলা হচ্ছে, while অথবা when এর আচ্ছা একটা মজার কমেন্ট ছিল, এই ভদ্রলোককে নিয়ে আমি অনেক সময় কথা বলে থাকি, এই জন্য আমার স্টুডেন্টরাও এটা নিয়ে মজা করে। আফসানা কেয়া বলছেন কি উপরে জানতো যে আমাদের প্রিয় সজল স্যার, আমরা জায়েদ খানে আটকাই না আটকাই, সজল স্যার আটকে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই ভদ্রলোককে নিয়ে আপনারা তাহলে মজা করেন না, যাই হোক। তাহলে যখন বলা হচ্ছে ডু নট মেক এ নয়েজ while your father ড্যাশ, তাহলে while অথবা when থাকলে এটা কি হবে বলেন, কমেন্ট করেন। আর আপনাদের শেয়ার তো দেখছি কম, আপনারা শেয়ার করে দিতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে দেখা গিয়েছে যে এই জাতীয় যে জিনিসগুলো আছে আমরা যদি ছড়িয়ে দেই জিনিসটা, জ্ঞানের আলোটা, তাহলে কিন্তু সবার উপকার হয়। তো সেই জন্য একটা ফ্রি জিনিস যখন আমরা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই একটু সবার মধ্যে স্প্রেড করে দেওয়ার চেষ্টা করবো আমরা, কারণ এটাতে যদি কারোর ভালো চিন্তা করে আমার কিন্তু খারাপ হবে না, এটা একটু মাথায় রাখবেন। শুধু আপনি একা ক্লাস করছেন এই কাজটা করবেন না, আরো যারা আছে, যারা ক্লাস করতে আগ্রহী আছে বা যারা আসলে সুবিধা ওইরকম পায় না, হয়তো বা জানে না বিদ্যাবাড়ি সম্পর্কে, তাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এই জিনিসটা আপনার হয়তো বা আপনি একটা জিনিস চিনিয়ে দিয়েছেন, হয়তো বা আপনি সারা জীবনে কোনো কিছু করতে নাও পারেন, কিন্তু সে দেখা গেল ভালো কিছু করে আপনার প্রতি কৃতজ্ঞ রইল সারা জীবন। তো সেই জন্য এটা চেষ্টা করতে পারেন, জ্ঞান সবসময় ছড়িয়ে দেওয়ার জিনিস। তাহলে ডু নট মেক এ নয়েজ while এবং when যখন থাকে, while এবং when এর একটা অংশ যে টেন্সে থাকে, অপর অংশ সেই টেন্সের কন্টিনিউয়াস টেন্সে থাকে, ঠিক আছে? তাহলে while অথবা when, while কথাটার অর্থ কি? while কথাটার অর্থ কি? যখন, তাই তো? আর when কথাটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যখন। তাহলে পার্থক্য কি? কোনো পার্থক্যই নাই। while এবং when এর একটা অংশ যেই টেন্সে থাকে, অপর অংশটি সেই টেন্সেরই কন্টিনিউয়াস টেন্সে হয়ে যায়। অর্থাৎ যখন আমি এটা করছিলাম তখন ওইটা হয়েছিল, তাই তো? অর্থাৎ একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিটে হয়, অপর অংশ পাস্ট কন্টিনিউয়াসে হবে। একটা অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয়, অপর অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। অর্থাৎ while এবং when এর একটি অংশ যেই টেন্সে, দেখেন এগুলো কিন্তু বইয়ের ভাষা না, আমি যেটা বলছি এটা কিন্তু বইয়ের ভাষা না। আমি যখন বলছি যে while এবং when এর একটি অংশ যেই টেন্সে অপর অংশটি তার কন্টিনিউয়াস ফর্মে হয়ে থাকে,
কন্টিনিউয়াস ফর্মে হয়ে থাকে। তার মানে কি while এবং when এর একটা অংশ যদি আপনি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অপর অংশ প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অপর অংশে পাস্ট কন্টিনিউয়াস, তাই তো? তাহলে আসেন তো দেখি এটা কোন টেন্সে আছে, এবার অ্যান্সার করেন তো। এটা কোন টেন্সে আছে, তাহলে এবার অ্যান্সার করেন while অথবা when। এবার কেউই না পারার কথা না, দেখি সবাই অ্যান্সার করবেন, যারা যারা ক্লাস দেখছেন সবাই কমেন্ট করেন তো দেখি কে পারছেন না, এমন কেউ আছেন? যদি কেউ না পেরে থাকেন তাহলে আপনাকে অস্কার দিব নাকি নোবেল দিব এটা নিয়ে আমি একটু কনফিউজড। খুব সম্ভবত আপনাকে নোবেল দেওয়া উচিত, অস্কারটা তো অভিনয়ের জন্য হয়। আপনি আশা করছি অভিনয় করছেন না, আপনাকে নোবেলই দিতে হবে। সবাই পারছেন আশা করছি, ভেরি গুড। মানিক পেরেছেন, নূর মোহনী পেরেছেন, তারপরে শিউলি আক্তার পেরেছেন, রুবেল শিকদার পেরেছেন, সবাই পেরেছেন। তাহলে ডু নট মেক এ নয়েস, ডু নট মেক এ নয়েস হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, অর্থাৎ একটা অংশ যেই টেন্সে আছে অপর অংশটি সেই টেন্সেরই কন্টিনিউয়াস বা চলমান টেন্সে চলে যাবে, তাই তো? তাহলে হোয়াইল ইয়োর ফাদার ইজ স্লিপিং, ইজ স্লিপিং। তাহলে আমি যদি আরো একটা সেন্টেন্স বলি যে when I was watching television, বা I was watching television when the telephone rang, অর্থাৎ আমি যখন টেলিভিশন দেখছিলাম তখন ফোনটি বেজে উঠেছিল, অর্থাৎ একটা অংশ যেই টেন্সের কন্টিনিউয়াস অতীতের কন্টিনিউয়াস, অপর অংশ সেই টেন্সের ইনডিফিনিট টেন্সে হয়ে যায়। এর পরের কোয়েশ্চেনটায় যদি যে আমরা she told me his name after, এটা সবাই কমেন্ট করেন। বিফোর এবং আফটার একটু আগে আপনাদেরকে শিখিয়েছি, বিফোর এবং আফটার এটা সবাই কমেন্ট করেন, দেখি এটার অ্যান্সারটা কি আপনারা বলেন। বিফোর এবং আফটার যেটা আমরা করেছি একটু আগে, দেখি কে কে পারেন। বিফোর এবং আফটার যে নিয়মটা একেবারে প্রথম প্রশ্নে আমি খুব সম্ভবত আপনাদেরকে এটা দেখিয়েছিলাম যে বিফোরের পূর্বে কি হয়, আফটারের পরে কি হয়। দেখি তো কার কার মনে আছে, কে কে ফার্স্ট অ্যান্সার করতে পারেন। মাই ফেভারিট টিচার টেক লাভ স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোহিনী জাহান, ওকে আচ্ছা। বাঁধন পেরেছেন, নওশিন পেরেছেন, রিনা পেরেছেন, সাদ্দাম খান পেরেছেন, ভেরি গুড। রত্না পেরেছেন, ফাহিমা পেরেছেন, স্বর্ণা ভট্টাচার্য পেরেছেন, ভেরি গুড। অনেকেই পারছেন। তার মানে এই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং আফটারের পরে পাস্ট পারফেক্ট, তাই তো? আচ্ছা, বিদ্যাবাড়িতে চলে আসেন নাকি স্যার? আপনি অফিস শেষ করে বাসায় না গিয়ে বিদ্যাবাড়িতে চলে আসেন নাকি? বিদ্যাবাড়ি তো আসলে আমাদেরই বাড়ি, আমাদেরই বাড়ি তো। বিদ্যাবাড়ি আপনাদেরও বাড়ি আমাদেরও বাড়ি, তো সেজন্য বিদ্যাবাড়িতেই তো আসবো, আর কোথায় যাব বলেন? তাহলে যখন বলা হচ্ছে বিফোর এবং আফটার, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, এই হচ্ছে কথা। তাহলে এটা আর কারো কনফিউশন নেই, সবাই বলতে পারছেন হ্যাড লেফট। এই জিনিসটা ক্লাস যারা দেখছেন তারা যদি ভুল করেন, এই জিনিসটা যারা ক্লাস করছেন তারা যদি ভুল করেন, তাহলে আপনাদেরকে অস্কার নোবেল দুটো একসাথে আমি কম্বাইন্ডলি একটা প্যাকেজে, কম্বো প্যাকেজে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা করবো, এবং সেটা আমি কি বলে যে মানে অথরিটিকে জানানোর চেষ্টা করবো যে এত করে বোঝানোর পরে ওরা পারে নাই, এটা কিন্তু সবার পারতে হবে, ঠিক আছে? এর পরের কোয়েশ্চেনটা যদি আমরা যাই, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা প্রশ্ন। স্লো অ্যান্ড স্টেডি বলেন তো এটার অ্যান্সার কি হবে দেখি, কি বলেন সবাই? স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, কি হবে? উইন দ্য রেস। অ্যান্ড দ্বারা যেহেতু আছে, অ্যান্ড দ্বারা যেহেতু আছে কি হবে? উইন না, অ্যান্ড দ্বারা যেহেতু আছে স্যার ওই ক্যাটাগরিতে নোবেল নাই না, ওই ক্যাটাগরিতে না, আপনাদেরকে স্পেশাল ক্যাটাগরিতে আরো একটা নোবেল দেওয়ার চেষ্টা করবো, আর একটা নোবেল দেওয়ার চেষ্টা করবো। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে স্পেশাল ক্যাটাগরি, স্পেশাল ক্যাটাগরিতে নোবেল। তো এটা যদি না পারেন, ঠিক আছে, উইন্স দ্য রেস, এক্স্যাক্টলি। তাহলে অ্যান্ড দ্বারা আমরা জানি একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি প্লুরাল হয়ে যায়, তাই তো? অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে ভার্বটি প্লুরাল হয়ে যায়। তাহলে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়ে যায়। স্লো মানে কি ধীর, স্টেডি মানে কি স্থির। তাহলে ধীর এবং স্থির উইন্স দ্য রেস নাকি উইন দ্য রেস, এরপরের যে ভার্বটা আছে সেটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আচ্ছা বলেন তো, এই উইন্স যে কথাটা আমি বলছি, এই উইন্স ভার্বটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা একটু কমেন্ট করুন তো, সিঙ্গুলার নাকি প্লুরাল? উইন্স সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা এটা বলেন, উইন্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা সাধারণত যদি বলি, এক্স্যাক্টলি মানিক পেরেছেন, সিঙ্গুলার, কামাল উদ্দিন পেরেছেন। কারোর কি এরকম আছেন, কেউ কি এরকম আছেন উইন্সটা প্লুরাল মনে হয় আপনাদের কাছে? প্লুরাল হওয়ার কথাই না, কারণ আমরা কি জানি, ভার্বের সাথে যদি আমরা এস অথবা ইএস যুক্ত করি, ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করলে সেটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়, তাই তো?
কিন্তু আমরা যদি নাউনের সাথে এস বাই এস যুক্ত করি তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। তাহলে যখন আপনি বলছেন যে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে তাহলে ভার্বটি প্লুরাল হওয়ার কথা, উইন হওয়ার কথা, উইন্স কেন হলো? তাহলে উইন হওয়ার কথা, উইন্স কেন হলো? উইন্সটা হওয়ার কারণটা হচ্ছে একাধিক সাবজেক্ট যুক্ত হয়ে সেটি একই ভাব প্রকাশ করেছে, একই ভাব প্রকাশ করেছে, প্রকাশ করেছে। অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়ে সেটা একই ভাব প্রকাশ করেছে এবং সেই কারণে এটা হয়ে যাচ্ছে কি সিঙ্গুলার। অর্থাৎ অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলে যে শুধু ভার্বটি প্লুরাল হয়ে যাবে নট নেসেসারি। অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হলেও যদি ভার্বটি দ্বারা মানে যদি সাবজেক্টগুলো দ্বারা একই ব্যক্তিকে বোঝায়, একই ভাবকে বোঝায়, একই বস্তুকে বোঝায় তাহলে সেটি সিঙ্গুলার, তাহলে সেই ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এখানে যদি আমি উইন্সটা নেই সেটা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব, মানে যেহেতু এই ফ্লুয়েন্সিটি সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্বটা আমরা গ্রহণ করব, তাই তো? এরপরের 36তম বিসিএস এর প্রশ্ন দেখেছেন? এরপরের কোয়েশ্চেনটায় যদি যাই, এরপরে তো কোয়েশ্চেন না, এটা হচ্ছে আপনাদের অ্যান্সার। এটা আসলে প্রশ্ন না, এটা আপনাদের অ্যান্সার। অনেক সময় আমাদের অনেক স্টুডেন্টরা আসলে বলে থাকেন, আমাদের আরো কিছু জায়গা আছে আমরা যেটা পড়বো, তো তার আগে অনেক সময় স্টুডেন্টরা জিজ্ঞাসা করে থাকেন যে স্যার বিদ্যাবাড়িতে কোন ব্যাচ আছে, কোন ব্যাচে এখন ভর্তি হতে পারি, বা আমাদের অ্যাভেলেবল কোন ব্যাচ আছে যে ব্যাচে ক্লাস শুরু হওয়ার উপক্রম, বা আমাদের নতুন কোন ব্যাচ আছে। তো এগুলো অনেক সময় স্টুডেন্টরা জিজ্ঞাসা করে থাকেন। সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 48তম বিসিএস এর এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ আছে, যে ব্যাচের মধ্যে আপনারা সম্প্রতি যেটাতে সংযুক্ত হতে পারেন, যে ব্যাচটা এখন রানিং আছে, অ্যাডমিশন নেওয়া হচ্ছে। এবং এরপরে যদি আমরা যাই 47তম বিসিএস এরও স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ আছে, যেটাতে আপনারা নিজেদেরকে সংযুক্ত করতে পারেন। এবং এই ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ব্যাচে ভর্তি হচ্ছেন বা কোন কোর্সে ভর্তি হচ্ছেন সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইয়োর মোটিভেশন, ইয়োর মেইন কি বলে যে আপনার মেইন গোল, যে আপনি এটার জন্য আসলে কেন চেষ্টা করছেন। আপনি ফ্রম নোওয়্যার যদি চিন্তা করেন বিসিএস দিব, একটা বিসিএস দিয়ে দেখি আসলে কেমন লাগে, বিসিএস দেওয়াটাই তো একটা প্রেস্টিজিয়াস জায়গা, ব্যাপারটা কিন্তু এমন না। বিসিএসটা হচ্ছে একটা কাইন্ড অফ ইমোশন। বিসিএস এর যে জার্নিটা আছে তার মধ্যে যদি আপনার একাগ্রতা না থাকে আপনি এই জায়গার মধ্যে ভালো করতে পারবেন না। যারা পাশ করেছে আজকে তাদেরকে যদি গিয়ে জিজ্ঞাসা করেন যে কোন জিনিসটা তোমাকে সব থেকে বেশি হেল্প করেছে, নিঃসন্দেহে তারা বলবে একাগ্রতা। এবং সেই একাগ্রতাটা যদি আপনাদের মধ্যে থাকে অবশ্যই এই জার্নিতে আপনি ভালো করতে পারবেন, মাথায় রাখবেন সবসময়। আর যারা ফেল করে গিয়েছেন, হয়তো বা এই যাত্রায় ভালো করতে পারেন নাই, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে বাঘ বা সিংহ, যারা আসলে বনের রাজা যাদেরকে বলা হয়, তারা যদি এক পা পেছনে যায় তার মানে কি সে ভয় পেয়ে গিয়েছে? বাঘ বা সিংহ শিকার করার আগে দেখবেন পেছনে যায় কেন জানেন? তার মাটিটাকে সে শক্ত করে পরে সে জাম্প করার জন্য। তার মানে এক পা পিছিয়ে যাওয়া মানে কিন্তু আপনি আরো বেশি পরিমাণে ক্ষিপ্র হয়ে আগাতে পারবেন। তো সেজন্য যেটা বলছিলাম যে বাঘ বা সিংহের মতো চিন্তা করুন, এক পা পিছিয়েছেন 10 পা আগানোর জন্য, পিছিয়ে যাওয়ার জন্য না, ঠিক আছে? তাহলে এটা বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারেন। এবং বিদ্যাবাড়ির সাথে যুক্ত হওয়ার জন্য যে সকল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো, এই নাম্বারগুলো যেগুলো দেখছেন এই নাম্বারগুলোতে অবশ্যই বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারেন আপনারা। এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করে আপনারা ভর্তি সংক্রান্ত ইনফরমেশনগুলো আপনারা জানতে পারেন, বা নট নেসেসারি ভর্তি সংক্রান্ত আপনি যে কোনো ইনফরমেশন জানার জন্য আপনি বিদ্যাবাড়ির সাথে সংযুক্ত হতে পারেন, বা যে কোনো কিছু জানতে চাইলে আপনি বিদ্যাবাড়ির সাথে কথা বলতে পারেন, ঠিক আছে? এরপরে যদি আপনার বলা হয় যে তথ্যের জন্য, যে কোনো তথ্যের জন্য আরো নাম্বার কিছু আছে, যে নাম্বারগুলো হচ্ছে এগুলো, এই নাম্বারগুলোতে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে এরপরে যদি আমরা বলি নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আরো একটা প্রশ্ন 29তম বিসিএস এ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে। তাহলে যখন বলা হচ্ছে যে নাইদার রিনি নর সিমি ড্যাশ কোয়ালিফাইড ফর দ্য জব, তাহলে প্রথমেই বলা হচ্ছে নাইদার নর, আইদার অর, নাইদার নর এই জাতীয় শব্দগুলো যখন কোন একটা সেন্টেন্সে থাকে তখন কি হয়ে যায়? অর্থাৎ অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় শব্দগুলো কোনো একটা সেন্টেন্সে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়ে যায়। যেটাকে টেকনিক দিয়ে আমি বোঝাই সেটা হচ্ছে কি, যখন অর, আইদার অর, নাইদার নর এই জাতীয় শব্দগুলো কোনো একটা সেন্টেন্সে থাকে পরবর্তী সাবজেক্টের গুরুত্ব বেড়ে যায়। ফর এক্সাম্পল, মনে করেন আপনি এক্স অথবা ওয়াই, এক্স অর ওয়াই আছে আপনার কাছে যে কোনো একটা কাজ করার জন্য। এখন এক্স কে যদি মানে যেহেতু আপনার ওয়াইও আছে পাশাপাশি, আপনার এক্স এর গুরুত্বটা কিন্তু একটু কমে যায়। আপনি জানেন আর না জানেন একটু গুরুত্ব কমে যায়, যে এক্স না থাকলেও তো ওয়াই আছে, তাই না? তো সেজন্য পরবর্তী সাবজেক্টের গুরুত্ব যেহেতু বেড়ে যায়, অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো এই জাতীয় শব্দগুলো থাকলে, তাই পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাই তো?
তাহলে রহিম করিম টেকনিক, এক্স্যাক্টলি। তাহলে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী যেহেতু ভার্ব হচ্ছে, পরবর্তী সাবজেক্টটা সিঙ্গুলার থাকলে ভার্বটি সিঙ্গুলার, পরবর্তী সাবজেক্টটি যদি প্লুরাল থাকে ভার্বটি প্লুরাল হয়ে যায়। তাহলে এবার অ্যান্সার করেন তো, পরবর্তী সাবজেক্টটা কি? সিমি। সিমি কি প্লুরাল নাকি সিঙ্গুলার? নিঃসন্দেহে এটা একটা সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে সিঙ্গুলার সাবজেক্টের সাথে কি সিঙ্গুলার ভার্ব বসবে, তাই তো? তাহলে সিঙ্গুলার ভার্ব যদি বসে তাহলে অ্যান্সারটা কি হয় কমেন্ট করেন তো দেখি। অ্যান্সার কি হবে বলেন? ইজ, এক্স্যাক্টলি, ইজ, ইজ, ইজ। কারোর কোনো কনফিউশন আছে? ইজ, কারোর কোনো কনফিউশন থাকার সুযোগই নাই, অবশ্যই এখানে ইজ হয়ে যাচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমি বলি ইনডেফিনিট প্রোনাউন তথা এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এনিথিং, সামথিং, এনিওয়ান, এই জাতীয় শব্দগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এভরিথিং, সামথিং, এই জাতীয় শব্দগুলো যদি কোনো একটা সেন্টেন্সে থাকে, সেই ক্ষেত্রে আপনার পরবর্তী মানে এই শব্দগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, এবং সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ইনডেফিনিট প্রোনাউনকে সবসময় সিঙ্গুলার সাবজেক্ট ধরা হয়, এবং তার পরবর্তীতে যে ভার্বটি আসে সেটা সিঙ্গুলার ভার্ব হয়েছে। তাহলে এটা অ্যান্সার করেন তো, অ্যান্সার করেন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি আর গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। বলেন এটা কি হবে অ্যান্সার? নিঃসন্দেহে সবাই বলতে পারছেন যে এভরিবডি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, এনিথিং, সামথিং, এনিবডি, এই জাতীয় শব্দগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্টকে নির্দেশ করে বলে এর যে ভার্বটি আছে সেটা সবসময় সিঙ্গুলার হয়ে যায়। তো সেই জন্য এভরিবডি, এভরিওয়ানের পরে অবশ্যই ভার্বটি হয়ে যাচ্ছে হ্যাজ, যেটা সিঙ্গুলার হয়ে যাচ্ছে। আমি মাঝে মধ্যে আপনাদেরকে টেকনিক দেখিয়ে দেই, অর্থাৎ একটা সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্বের মধ্যে যে পার্থক্য আছে মানে অক্সিলারি ভার্বের ক্ষেত্রে, এটা কিন্তু টেকনিক্যালি আপনি মনে রাখতে পারেন চাইলে। ফর এক্সাম্পল, এটা টেকনিক্যালি যদি আপনি মনে রাখতে চান, একটু দেখাই, অনেকের মাঝে এটা নিয়ে কনফিউশন হয়। ধরেন অ্যাম অথবা ইজ, এগুলো কিন্তু সিঙ্গুলার, কিন্তু প্লুরালে এটার হয়ে যায় আর, প্লুরালে হয়ে যাচ্ছে আর, তাই তো? ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল হয়ে যাচ্ছে ওয়্যার, তাই তো? এবং হ্যাজ যদি আমি বলি, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, যার প্লুরাল হয়ে যাচ্ছে হ্যাভ, তাই তো? তাহলে এই যে প্রত্যেকটা সিঙ্গুলার থেকে প্লুরালে দেখেন একটা করে অক্ষর বেশি আছে, একটু খেয়াল করে দেখেন। অ্যাম ইজে 2টা অক্ষর, আর এর মধ্যে 3টা অক্ষর, হ্যাঁ ওয়াজে 3টা অক্ষর, ওয়্যার এর মধ্যে 4টা অক্ষর, হ্যাজ এর মধ্যে 3টা অক্ষর, হ্যাভ এর মধ্যে 4টা অক্ষর। অর্থাৎ এই জিনিসটা যদি মনে রাখেন তাহলে কিন্তু আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যায়। তাহলে যখন বলা হচ্ছে এভরিবডি হ্যাজ গন দেয়ার, সেটাই হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, তাই তো? 3/4 অফ দ্য ওয়ার্ক, খুবই কনফিউজিং একটা জায়গা 23তম বিসিএস, এবং এছাড়াও শুধু বিসিএস না, আরো অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসে, আরো অনেক চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসে। ভগ্নাংশ কোনো একটা সেন্টেন্সে থাকলে, ভগ্নাংশ কোনো একটা সেন্টেন্সে থাকলে তার পরবর্তীতে যে কাজটা হয়, এটা অনেক পরীক্ষার মধ্যে এসে থাকে। তাহলে এটার অ্যান্সার করার আগে আমি ভগ্নাংশের ব্যাপারে একটু যদি বলি, ভগ্নাংশে কয়টা পার্ট থাকে আমাকে একটু সবাই আমার সাথে এটাকে একটু করেন, রিচ করার চেষ্টা করেন, সবাই পার্টিসিপেট করার চেষ্টা করেন। ভগ্নাংশে পার্ট থাকে কয়টা? 2টো, একটা থাকে লব, একটা থাকে হর। তাহলে ভগ্নাংশে যেমন 2টো পার্ট, ভগ্নাংশের যে কাজগুলো আছে মানে ভগ্নাংশ কোনো একটা সেন্টেন্সে থাকলে তার কাজও 2টো করতে হবে। অর্থাৎ ভগ্নাংশের 2টো কাজের মধ্যে লব হরের পরে, অর্থাৎ ভগ্নাংশের পরবর্তীতে একটা কাজ, এরপরে সাবজেক্টের এবং তার পরবর্তী ভার্বের একটা কাজ। তাহলে ভগ্নাংশে এই জায়গাটাকে বলা হয় 1/4, 1/4, কিন্তু এই জায়গাটাকে বলা হয় 3/4, 3/4, এটাকে বলা হয় 1/4, কিন্তু এটাকে বলা হয় 3/4। এটা হচ্ছে একটা কাজ, যে ভগ্নাংশের প্রথম যে কাজটা আছে, প্রথম কাজটা হচ্ছে এরপরে এস হবে কি হবে না সেটাকে খুঁজে বের করা। তাহলে এস হলো কেন আর এস হলো না কেন, এই 1/4 কি এভাবে আমি লিখি আর 3/4 আমি এভাবে লিখি, তাই তো? একটু চিন্তা করে দেখেন তো, 1/4 মানে কয়টা অংশ? একটা অংশ না? 1/4 মানে 4/1 অংশ। তাহলে 4/1 অংশ কি সিঙ্গুলার এন্টিটি না? একটা সুনির্দিষ্ট সিঙ্গুলার এন্টিটি। তাহলে 1 এর পরে ফোর্থস আর দেওয়ার প্রয়োজন আছে সিঙ্গুলার, তো সিঙ্গুলারের পরে আর ফোর্থস লেখার প্রয়োজন নাই, কারণ এটা সিঙ্গুলার। কিন্তু আপনার যদি বলা হয় 3/4, তাহলে 4/1 কয় অংশ বলেন তো? 3 অংশ। তাহলে 3 অংশ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? নিঃসন্দেহে এটা একটা প্লুরাল এন্টিটি। তাহলে প্লুরাল এন্টিটি মানে কি? এরপর একটা এস যুক্ত হবে। তাহলে যখন আমি বলছি 3/4, তাহলে সেটা আমার হয়ে যাচ্ছে কি 3/4, মানে 4/3 অংশ। তাহলে আমার সাথে আরো কয়েকজন একটু প্র্যাকটিস করেন তো। এটাকে আমি কি বলবো? এটাকে আমি কি বলবো? এরপরে এটাকে আমি কি বলবো?
আচ্ছা 2/4 তো দেওয়ার প্রয়োজন নেই, এটাকে আমি কি বলবো, আর এটাকে আমি কি বলবো, এটা একটু নিজেরা প্র্যাকটিস করে থাকেন। প্রথমটা কি 1/5, নিচেরটা কি 3/5, এরপর একটা এস যুক্ত হবে। 3/4, এরপর একটা এস যুক্ত হবে, তাই তো? এবং এরপরে যখন বলা হচ্ছে 1/4, 1 যেহেতু সিঙ্গুলার এরপরে আর এস যুক্ত হয় না। এটা গেল একটা কথা। তাহলে কখন এরপরে এস যুক্ত হয় এবং কখন ভগ্নাংশের পরে এস যুক্ত হয় না, এটা ক্লিয়ার। এটা কিন্তু একটা কাজ, দুটো কাজ এখনো হয় নাই, আরো একটা কাজ আছে। আরেকটা কাজ আছে ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আরেকটা কাজ হচ্ছে ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। আরেকটা কাজ যদি আমি বলি সেটা হচ্ছে ভগ্নাংশের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, তাহলে ভগ্নাংশে পরবর্তী সাবজেক্টটা কি ছিল, ওয়ার্ক। ওয়ার্কের পরে অবশ্যই এটা হয়ে যাচ্ছে কি, ওয়ার্ক কি সিঙ্গুলার ছিল না, তাহলে সিঙ্গুলার থাকলে কি হ্যাজ বিন, 3/4 অফ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশড। তাহলে এটা অবশ্যই হ্যাজ বিন হয়ে যায়। তাহলে ওয়ার্ক কি সিঙ্গুলার সাবজেক্ট, এর পরের অংশ সিঙ্গুলার ভার্ব হয়ে যায়, তাই তো, হ্যাজ বিন ফিনিশড। তাহলে সিঙ্গুলার ভার্বটা কি, হ্যাজ তো সিঙ্গুলার, এটা আমরা শিখলাম। হ্যাভ কি প্লুরাল, হ্যাভ ভার্বটা প্লুরাল। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে হ্যাভ যদি প্লুরাল হয় তাহলে আমি যখন বলছি আই হ্যাভ আ বুক, এটা তো ভুল, তাই না? হওয়া উচিত ছিল কি আই হ্যাভ আ বুক, না হয়ে হওয়া উচিত ছিল আই হ্যাজ আ বুক, তাই না? আই হ্যাজ আ বুক, তাহলে আই হ্যাজ আ বুক কি হয়, আই হ্যাজ আ বুক কি হয়, কখনোই হবে না, তাই না? কারণ আই হচ্ছে এমন একটি সাবজেক্ট যা সবসময় ভার্বের বেস ফর্ম গ্রহণ করে। তাই আই সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, আই সবসময় ভার্বের বেস ফর্ম গ্রহণ করবে এবং আই হ্যাভ আ বুক, এই হ্যাভটা কিন্তু বেস ফর্ম, ঠিক আছে? তাহলে এরপরে যদি আমরা চাই এ ফিউ, আরো একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম যে জায়গা থেকে প্রশ্ন আসে। ফিউ, এ ফিউ যখন আমি বলা হচ্ছে যে এ ফিউ, তারপরে কি ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই জাতীয় শব্দগুলোর একটা সেন্টেন্সগত একটা ব্যাপার আছে যেটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে, তাই তো? তাহলে যখন বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এ ফিউ অফ দ্য থ্রি বয়েজ, ইচ অফ দ্য থ্রি বয়েজ, এভরি অফ দ্য থ্রি বয়েজ, অল অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, কোনটা হবে অ্যান্সার বলেন তো আপনারা কমেন্ট করে দেখি, কে পারেন কমেন্ট করেন। রিনা আক্তার পেরেছেন, ভেরি গুড। বাকি সবাই, এটা কততম বিসিএস এর প্রশ্ন, 10তম বিসিএস এর প্রশ্ন। এবং অনেক সময় দেখা যায় বিসিএস এর প্রশ্নগুলোই বিসিএস এর রিপিটেটিভলি আসে। সর্বশেষ 46তম বিসিএসসি তো তার প্রমাণ, ইংরেজিতে 2-3টা প্রশ্ন রিপিট এসেছে। আর ইংরেজি প্রশ্নটা কিন্তু সব থেকে টাফ ছিল, মানে ইংরেজি প্রশ্নটা টাফ ছিল বলেন, কনফিউজিং ছিল বলেন, সবকিছু মিলিয়ে আপনার মোটামুটি। ওকে, ঠিক আছে। তাহলে স্বর্ণা পারছেন, আকলিমা সুমন পারছেন, সোহাগ মিয়া পারছেন, ভেরি গুড। আর কি, লিপি খাতুন পেরেছেন, ভেরি গুড। এবার কাউকে নোবেল প্রাইজ আমি দিব না, এবারও তো 2-1জনকে নোবেল প্রাইজ দেওয়ার ইচ্ছা ছিল, কাউকে কি দিতে পারবো না এবার? সবাই দেখি পারছেন। আচ্ছা, নোবেল প্রাইজ এবার কেউ নিবেন না, না? ঠিক আছে। তাহলে এটা সবারই আনসার ঠিক হয়েছে না, একজনকে মনে হয় পেয়েছি, ইয়েস পেয়েছি নোবেল প্রাইজ, তারেক সাহেব। তারেক সাহেবকে একটা নোবেল প্রাইজ দিব। অল অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ, এটা আপনাকে একটা নোবেল প্রাইজ অ্যানাউন্স করা হলো। রং ছাড়া মেহেদি, হ্যাঁ রং ছাড়া মেহেদি। আচ্ছা, রং ছাড়া আবার মেহেদি হয় কেমনে? নামটা সুন্দর আপনার, কিন্তু রং ছাড়া মেহেদি দিলে লাভটা কি? এটা তো আসলে কেমন হয়ে যায় না, মানে কাবাব মে হাড্ডির মতো। তো সেই জন্য রং ছাড়া মেহেদি না, আপনি রং দিয়ে মেহেদি, এটা আপনার নাম রাখবেন, ঠিক আছে, ফেসবুকের। তাহলে যখন বলা হচ্ছে ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই জাতীয় শব্দ, সিমিলারলি ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই জাতীয় শব্দগুলো, ওয়ান অফ এই জাতীয় শব্দের পরবর্তী সাবজেক্টটি প্লুরাল হলেও তার পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, কারণ একজন একজন করে অনেককে বোঝায় এই জাতীয় শব্দগুলো দ্বারা। তাহলে যখন বলা হচ্ছে এভরি অফ, হয় না এটা অ্যান্সার, এভরি অফ কখনোই হয় না। অল অফ কখনোই হয় না। এ ফিউ অফ দ্য থ্রি বয়েজ হয় না। আমি যদি বলি ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে, এই জাতীয় শব্দগুলোর পরবর্তী নাউন বা প্রোনাউনটি বা পরবর্তী সাবজেক্টটি প্লুরাল হয়ে যায়, কিন্তু তার পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে দেখেন তো, ইচ অফ দ্য থ্রি বয়েজ, বয়েজ কি প্লুরাল না? তারপরে গট আ প্রাইজ, কারণ পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। কারণটা কি? সিমিলারলি আরো একটা প্রশ্ন অনেক সময় চাকরির পরীক্ষা আসে, সেটা কি? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার।
ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, তাহলে যখন বলা হচ্ছে যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এই জাতীয় শব্দগুলো যখন কোন একটা সেন্টেন্সে থাকে তার পরবর্তী নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয়ে যায়। কারণ যদি আপনি, যেহেতু আপনি বলছেন ওয়ান অফ, মানে একজন, আপনার কয়েকজন বন্ধু ছিল যার মাঝ থেকে আপনি একজনকে বলছেন, তাই না? নয়তো আপনার তো বললেই হতো যে মাই ফ্রেন্ড ইজ আ লয়ার, মাই ফ্রেন্ড ইজ আ লয়ার, সেটা বললেই তো হতো। যেহেতু কয়েকজন ফ্রেন্ডের মাঝখান থেকে একজনকে আপনি বলছেন যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার, সেক্ষেত্রে অবশ্যই 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 সেটা হয়ে যাচ্ছে কি, পরবর্তী নাউন বা প্রোনাউনটি প্লুরাল হয়ে যায়। কিন্তু যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা পড়ছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কি, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে যখন বলা হচ্ছে ওয়ান অফ, ওয়ান যেহেতু একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এই শব্দগুলো কি কি আছে আমরা যদি একটু লিখে ফেলি, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, এর পরবর্তী নাউনটি প্লুরাল কিন্তু ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়, তাই তো? আজকে দেখেন, আজকে আপনাদের যেহেতু 46তম পরীক্ষা দিয়েছে, আসলে ওই 46তম পরীক্ষার রেজাল্ট দিয়েছে, তো সেই উদ্দেশ্যে যেহেতু আপনাদের আজকে একটা লাইভ, তো এই লাইভের মধ্যে এমন কিছু জায়গা আছে, এমন কিছু প্রশ্ন আছে, এমন কিছু নিয়ম আছে, যে নিয়ম থেকে প্রতিনিয়তই, বিসিএস তো আসতে অনেক দিন, আপনি যে কোনো চাকরির পরীক্ষা অ্যাপিয়ার করেন না কেন, এই নিয়মগুলো থেকে প্রশ্ন 100% শিওর থাকেন পাবেন। এই নিয়মগুলো থেকে 3-4টার মতো করে প্রশ্ন আসে যে কোনো চাকরির পরীক্ষায়। তো সেই জন্য ক্লাসের যে নোটগুলো আছে সেগুলো একটু ভালো করে নোট করে নেবেন, আশা করছি এখান থেকে ভালো মানে আপনার রেসপন্স পাবেন পরীক্ষায়। তাহলে এরপরের কোয়েশ্চেনটা 2 and 2 ড্যাশ 8, বলেন এটা কি হবে, এটার অ্যান্সারটা কি হবে বলেন? 2 and 2 কি হবে? ওকে, 2 and 2 ড্যাশ, রহিম করিমের টেকনিক, এক মজনকে আমার লাগবে। ওকে ঠিক আছে, না এখন এই টেকনিকটা আমি বলছি না, এটা তো ক্লাস না, এটা তো লাইভ ক্লাস, মানে ফেসবুক লাইভ, এই জন্য আমি আসলে ওই টেকনিকে যাচ্ছি না। তাহলে এটাকে কে পারছেন? এটাকে কয়েকজন পাচ্ছেন, রাজীব পাচ্ছেন, আবিদা মুন পাচ্ছেন, পীযূষ কুমার পাচ্ছেন, সাইমা খানম পাচ্ছেন, ভেরি গুড, সাবাস। প্রিয়সী দাস পেরেছেন। আচ্ছা কেউ, আচ্ছা একজনকে নোবেল প্রাইজ দিতে হবে, নূর মোহিনী, আপনাকে একটা নোবেল প্রাইজ আমি অ্যানাউন্স করলাম, এই নূর মোহিনীকে একটা নোবেল প্রাইজ অ্যানাউন্স করলাম। এখানে আর হবে না, হ্যাঁ আর হবে না, এটা কখনোই আর হবে না। কারণটা কি, এই জিনিসটা হচ্ছে যে 2 and 2 মেক্স 4, মানে যখন অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয় সেক্ষেত্রে ভার্বটি প্লুরাল হয়ে যায় আমরা জানি, কিন্তু যখন একই ব্যক্তিকে বোঝায়, একই ভাবকে বোঝায়, একই বস্তুকে বোঝায় সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। এবং গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এদের বেলায় নির্দিষ্ট দূরত্ব, নির্দিষ্ট ওজন, নির্দিষ্ট পরিমাপ, নির্দিষ্ট সময়, এদের বেলায় ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এখানে আমি যদি বলি 2 and 2 মেক্স 4 হয়ে গেলে অ্যান্সার, কারণ এটা গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, এদের বেলায় ভার্বটি অবশ্যই 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 সিঙ্গুলার হয়ে যায়। গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ সবসময় মাথায় রাখবেন যে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এদের বেলায় ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। এখন কথা হচ্ছে, কে কে আগে এরকম মনে করতেন যে মেক্স মানে কি প্লুরাল, এটা কে কে মনে করতেন? এই নূর মোহিনী, আপনাকে তো আমি নোবেল প্রাইজ অ্যানাউন্স করেছি, আপনি মন খারাপ করেন কেন? নোবেল প্রাইজ ইজ আ গুড থিং, তাই না? যাই হোক, আপনাকে যেহেতু এটা আমি ভুলটা ধরিয়ে দিলাম, আশা করছি এটা কোনো পরীক্ষা আপনার ভুল হবে না, ঠিক আছে? তো সেই জন্য আর আমরা ক্লাসের থেকে বেশি আমরা চেষ্টা করব যে ক্লাসটাকে এনজয় করার জন্য। হ্যাঁ, ক্লাস এমন না যে আমি শুধু এক সাইড থেকে বলে গেলাম, আপনারা শুধু এক সাইড থেকে পড়ে গেলেন। তো এই জন্য কানেক্টেড থাকার চেষ্টা করবো, যেই টিচাররাই থাকুক না কেন আপনারা কানেক্টেড থাকবেন, ক্লাস থেকে যে জিনিসটা শিখবেন সারা জীবনে সেটা ভুলবেন না। এই যে মুস্তারির কথা বলছি, মুস্তারি কিন্তু ক্লাসের মধ্যে একেবারে, ও আমাকে মানে টেক্সটও করেছিল আর কি, ওর যে নোটগুলো আছে একেবারে A to Z, আমার লেকচারে একেবারে আমার মুখ দিয়ে যে কথাটা বের হয়েছে সেই কথাটাই কিন্তু ওনার কাছে নোট করা আছে। তো সেই জন্য এই জাতীয় কাজগুলো যদি করেন না, আপনি সারা জীবনে এই নিয়মগুলো ভুলবেন না, ঠিক আছে? তাহলে 2 and 2 যেহেতু গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ আছে সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়ে যায়। এবং আমি যেটা আজকের ক্লাসে আরো একবার বলেছি যে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় সিঙ্গুলার, তাই তো? কিন্তু নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে সেটা হয়ে যায় কি, প্লুরাল, তাই তো? তাহলে এখন 2 and 2 যেহেতু গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগের বেলা, আমি কি বললাম যে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগের বেলায় ভার্বটি
সিঙ্গুলার হয়ে যায়। তাহলে আমি যদি আরেকবার বলি যে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ এদের বেলায়, এদের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হয়ে যায়, হয় তাই তো? তাহলে গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ যখন দেখেছেন ভার্বটি সিঙ্গুলার হয়েছে, আর ভার্বের সাথে এস বাই যুক্ত করেছেন, সিঙ্গুলার হয়েছে। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, কি হবে এটা অ্যান্সার বলেন? 21তম বিসিএস এর প্রশ্ন, 21তম বিসিএস এর প্রশ্ন। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ প্রেজেন্ট দ্য লাস্ট মিটিং, ইন দ্য লাস্ট মিটিং, কি হবে এটা অ্যান্সার বলেন? কি হবে দেখি, কে পারেন কমেন্ট করেন তো। স্যার আপনি বাম হাত দিয়ে এত সুন্দর করে কেমনে লিখেন? বা হাত দিয়ে সুন্দর করে, আসলে বা হাত দিয়ে লিখতে গেলে আপনাদের সাথে কানেক্টেড থাকা যায় বেশি, কারণ আমি এভাবে যদি লিখতে যাই আপনাদেরকে আমি দেখতে পারি না, তো সেজন্য ওইভাবে লিখতে লিখতে অভ্যাস হয়ে গিয়েছে। আচ্ছা, ওয়ার বলছেন না সবাই? ওয়ার বলছেন, ওয়াজ কেউ কেউ বলছেন, হ্যাঁ ওয়াজ বলেছেন একজন, রুবেল বলেছেন ওয়াজ। এবার তো রুবেলকে একটা নোবেল প্রাইজ দিয়ে ফেলবো আমি, রুবেলকে এবার একটা নোবেল প্রাইজ। রুবেল আপনার নোবেল প্রাইজটা আসলে কোন ধাতু দিয়ে বানাবো বলেন? প্লাটিনাম নাকি অন্য কিছু বলেন? প্লাটিনাম নাকি প্লাস্টিক, কোনটা দিয়ে বানালে বেশি খুশি হবেন বলেন তো? সবাই একটু কমেন্ট করেন তো, রুবেলকে কোন ধাতু দিয়ে আমরা নোবেল প্রাইজটা দিতে পারি? কোন ধাতু, ধাতুর নাম বলেন। এই এই সুযোগে আপনাদের ধাতু সম্পর্কেও আইডিয়া হয়ে যাবে যে আসলে ধাতু কাকে বলে, ঠিক আছে? তাহলে এবার আসেন, এটার যদি আমরা বলি ওয়াজ কখনোই হবে না, ওয়াজ কখনোই হবে না, এটাকে ওয়াজ আপনি বলতেই পারেন না, কারণ যখন বলা হচ্ছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, এমনিতেই তো একাধিক সাবজেক্ট যুক্ত হচ্ছে তাই না? একাধিক সাবজেক্ট যুক্ত হলে একাধিক ব্যক্তিকে যখন বোঝায় ভার্বটি প্লুরাল হয়ে যায়। এখন একজন হবে নাকি দুইজন হবে এটা আমার বোঝার প্রয়োজন। এখানে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, দুইজন মানুষ না একজন মানুষ? ফর এক্সাম্পল আমি যদি বলতাম দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, তাহলে এখানে কয়জন মানুষ? এখানে একজন না দুইজন বলেন তো? দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অফ দ্য স্কুল যদি আমি বলি, এখানে কি একজন নাকি দুইজন? কয়জন মানুষ বলেন? দ্য হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, নিঃসন্দেহে একজন মানুষ, কিন্তু এখানে নিঃসন্দেহে এখানে একজন মানুষ। তাহলে যেহেতু একজন মানুষ, যেহেতু দা কি ডেফিনিট আর্টিকেল, দা কি আর্টিকেল না ডেফিনিট আর্টিকেল, তা হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। তাহলে দা যেহেতু একটা ডেফিনিট আর্টিকেল, তাহলে দা একটা থাকলে একজন, দা দুটো থাকলে দুইজন। তাহলে যখন আপনি একটা সেন্টেন্সে দা বটি দেখছেন, দা বটি দুটো দেখে ফেলেছেন, দা বটি দুটো আছে, তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং, তাহলে কয়জন মানুষ এখানে বলেন তো? সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে ভার্ব বলেন? এবার আপনারা অ্যান্সার করেন। যে একাধিক ব্যক্তিকে যদি বোঝানো হয় তাহলে ভার্বটি প্লুরাল, একজন ব্যক্তিকে যদি বোঝানো হয় তাহলে ভার্বটি সিঙ্গুলার। এই রং ছাড়া মেহেদি, আপনাকে এবার নোবেল না, আপনাকে তার থেকে বড় কিছু আমার চিন্তা ভাবনা করতে হবে। আপনাকে এর থেকে বড় আমি কিছু বলবো। এই দা নাকি একজন, দুটো দা দিয়ে নাকি একজনকে বোঝায়? এই দা বটি দিয়ে তো আপনাদের বুঝিয়ে তাহলে লাভ হলো না। একজন না, এখানে দুজন, দুটো দা আছে তো। দা হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, দুটো দা আছে, ভার্বটি অবশ্যই প্লুরাল হয়ে যায়। তাহলে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান অফ দ্য স্কুল ওয়ার প্রেজেন্ট, যেহেতু দুটো দা আছে ভার্বটি প্লুরাল, কিন্তু যেহেতু একটা দা যদি থাকতো তাহলে অবশ্যই প্রেসিডেন্ট কিভাবে হেডমাস্টার হয়? প্রেসিডেন্ট কিভাবে? দ্য মানে প্রেসিডেন্ট অফ দ্য স্কুল, এখানে কি দেশের প্রেসিডেন্টটা কি? দেশের প্রেসিডেন্ট না। ফর এক্সাম্পল একই মানুষ যখন দুটো পজিশন হোল্ড করে রাখে, একই মানুষ যখন দুটো পজিশন হোল্ড করে রাখে, তো সেই ক্ষেত্রে আপনার এটা হতে পারে। আমার কথাই যদি আপনি বলেন না কেন, আমি আপনাদের টিচার, পাশাপাশি কি আমি কাস্টমস অফিসার না? তো মানে দুটো, তো মানে একই সাথে তো দুটো মানে পজিশন হোল্ড করে, তো এই জন্য একই ব্যক্তি যখন দুটো পজিশন হোল্ড করে রাখে দা একটা দিলেই চলে। হ্যাঁ, কিন্তু এটা ডিসক্রিমিনেশন, যদিও যারা দুটো পজিশন হোল্ড করে রাখে তাদেরকে একটা যদি ভাবে ট্রিট করে থাকেন, এটা কিন্তু একটু ডিসক্রিমিনেশন। যাই হোক, জোকস অ্যাপার্ট, আজকে আসলে আপনাদের অনেকেরই মন খারাপ, আমি জানি আপনাদের অনেকেরই মন খারাপ, তো এই জন্য আমি আসলে মজা করছি, আপনাদেরকে ইজি করার চেষ্টা করছি। আশা করছি এই মন খারাপের আজকের যে ক্লাসটা আছে এরপর আপনার মনটা অনেকটাই হালকা হয়ে যাবে। দেখেন, লাইফে সবসময় সাকসেস আসবে না আপনার, কিন্তু সাকসেসের পেছনে ছোটা বন্ধ করে দিবেন এটা কিন্তু হতে পারেন না। আর একটু কষ্ট করেন, আর একবার ভালো করে পড়েন, ইনশাল্লাহ উইবারটা আপনার জন্যই হবে। তাহলে এটাকে যখন বলা হচ্ছে হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, কি হবে এটা অ্যান্সার বলেন? কমেন্ট করেন সবাই। হি অ্যান্ড আই,
এখানে কি একজনকে বোঝা যাচ্ছে না, দুইজন? কি হবে, অ্যাম হবে না? হি অ্যান্ড আই অ্যাম ওয়েল, তাই তো? রং ছাড়া মেহেদি, রং ছাড়া মেহেদি, কমেন্ট করেন তো এটা কি? রং ছাড়া মেহেদি বলেন, এটা কি অ্যাম হবে? এই তো সায়মা খানম, সায়মা খানমকে এবার নোবেল। আমি বললাম আর আপনি অ্যাম দিয়ে দিলেন না। হি অ্যান্ড আই অ্যাম, হি অ্যান্ড আই অ্যাম হবে না, কারণ হি অ্যান্ড আই দ্বারা কয়জনকে বোঝানো হচ্ছে? দুইজনকে। হি অ্যান্ড আই আর, দুইজন মানুষকে যেহেতু বোঝানো হচ্ছে, হি অ্যান্ড আই আর ওয়েল, কারণ এখানে অ্যান্ড দ্বারা একাধিক সাবজেক্ট যুক্ত হয়েছে এবং একাধিক ব্যক্তি, একাধিক বস্তু, একাধিক ভাবকে প্রকাশ করেছে, সেজন্য ভার্বটি প্লুরাল হয়ে যায়। সাত্তার বলছেন স্যার আপনাকে অনেক মিস করেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনার কমেন্ট আসলে দেখতে দেখতে উপরে উঠে গেল। আচ্ছা, ভালো কথা। এরপরে ক্লাসের শেষে আমি আপনাদেরকে সময় দিব, তখন কে কে পাস করেছেন সেটা একটু কমেন্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে তখন মানে কি বলে যে সাধুবাদ জানাবো। আর যারা যারা আগামীবার পাস করবেন তারাও কমেন্ট করবেন, এবং প্রত্যেকের কমেন্ট একটাই থাকবে। কি কমেন্ট থাকবে জানেন? আলহামদুলিল্লাহ। প্রত্যেকের কমেন্ট একটাই থাকবে, আলহামদুলিল্লাহ। কারণ এবার যারা পাস করেছেন আপনি জানেন না রিটেন আছে কি করবেন, ভাইবা আছে কি করবেন জানেন না। এর পরের বারের জন্য আলহামদুলিল্লাহ, এইবারের জন্য আলহামদুলিল্লাহ। তার মানে প্রত্যেকেই কিন্তু উইনার আপনারা। দিনের শেষে হয়তো আপনার সাকসেসটা এইবার আসছে না, পরের বার আসতেই পারে না ভাই। একটু চেষ্টা করেন, আর একটু লেগে থাকেন, আর একটু কষ্ট করেন। হ্যাঁ, এরপরে যদি বলা হয় তাহলে হি অ্যান্ড আই কি দুইজনকে বোঝানো হচ্ছে, ভার্বটি প্লুরাল হয়ে যায়। 48 বিসিএস এক্সট্রা কেয়ার লাইভ, যেটা সম্পর্কে আপনাদেরকে বলেছি যে আমাদের যে ব্যাচ চলছে, অনেক সময় স্টুডেন্টরা আমাদেরকে জিজ্ঞাসা করে থাকেন যে স্যার এখন কোন কোন ব্যাচ আছে, কোন ব্যাচে আমরা অ্যাডমিটেড হতে পারি। তো সেক্ষেত্রে 48 এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ আছে যেখানে আপনারা ভর্তি হতে পারেন। মানে মোটামুটি ভালো একটা সময় আপনারা পেয়ে যাচ্ছেন এর মধ্যে প্রিপারেশন নেওয়ার জন্য। এবং 47 বিসিএস এর স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ যেটা আছে সেটার মধ্যে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, যেটাতে আসলে বিদ্যাবাড়ির বর্তমানে ভর্তি চলমান আছে। তো এই দুটো ব্যাচ সম্পর্কে বললাম, এবং বিদ্যাবাড়ির যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, যে নাম্বারে আপনারা যোগাযোগ করে, ফোন দিয়ে না, হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনারা যোগাযোগ করে অবশ্যই বিদ্যাবাড়ির আরও যে সকল সার্ভিস আছে সেই সকল সার্ভিস সংক্রান্ত তথ্যগুলো পেয়ে যেতে পারেন। এবং যে কোনো তথ্যের জন্য এই সকল নাম্বারগুলোতেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, তাই তো? তাহলে বিদ্যাবাড়ির ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, পাশাপাশি বিদ্যাবাড়ির যে ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এই সকল জায়গায় আপনারা বিদ্যাবাড়ির সাথে ফ্রি ক্লাসগুলোর সাথে কানেক্টেড থাকতে পারেন। অবশ্যই বিদ্যাবাড়ি সবসময় আপনাদের সাথেই আছে, এবং পাশাপাশি দেশের যে বেকারত্ব আছে, দেশের যে বেকারত্ব দূরীকরণ আছে, এই দূরীকরণে প্রত্যক্ষভাবে অবদান রাখার ক্ষেত্রে আমরা সবসময় কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা। এবং দেশ সর্বোপরি যদি এগিয়ে যায়, আমরা এগিয়ে যাব, এবং সর্বোপরি আমরা এগিয়ে গেলে আমাদের পরিবার এগিয়ে যাবে, এবং সর্বোপরি আমাদের পরিবার এগিয়ে যাওয়া মানে আমাদের প্রত্যেকটা পরিবার থেকে এর পরের জেনারেশনটা ভালোভাবে বাঁচতে পারবে। ঠিক আছে? তাহলে যদি বলা হয় কমেন্ট পড়েন তাই ভাবছি, ভুল উত্তর করলে আপনি কমেন্ট পড়েন তাই ভাবছি উত্তরটা কি ভুল করব কি? ওকে, দ্যাট ওয়াজ এ নাইস ট্রিক, দ্যাট ওয়াজ এ নাইস ট্রিক। কিন্তু ওই কমেন্টটা তো পড়ে আপনাদের সাথে মজা করে, যাই হোক, ভুল করবেন না, এই জন্য আবার ভুল করা যাবে না। আচ্ছা, তো সর্বশেষ বলেন কার কি অবস্থা, কি মনে হচ্ছে? কারা এবার পাস করেছেন, কারা আগামীবার পাস করেছেন, বা আগামীবার পাস করবেন কারা? সবাই একটু লিখেন তো এবার, কি মনে হচ্ছে আপনাদের? এবার কারা কারা পাস করেছেন তারাও লিখবেন, কারা আগামীবার পাস করতে চান তারাও লিখবেন, এবং আপনাদের অ্যান্সারটা একটাই হতে পারে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? অর্থাৎ আল্লাহ যখন যেটা দিয়েছে সেটাকে নিয়ে আসলে তুষ্ট থাকা। দেখেন, আপনি জানেনও না যে এই জায়গার মধ্যে আপনার কি লেখা ছিল। ঠিক আছে? এই জায়গার মধ্যে আপনার কি লেখা ছিল আপনি হয়তোবা জানেনও না। তো সেজন্য যারা পরিশ্রম করেছে অবশ্যই তারা হয়তোবা মেধাবীরা এগিয়ে যাক, এটা সবসময় চাওয়া। কিন্তু যদি মেধাবী হয়েও আপনি এগিয়ে না যেতে পারেন, এই অনেকে চেষ্টা করেছে, এই বিসিএস এর যে জার্নিটা আছে, এই বিসিএস এর জার্নিটা আসলে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট, লাখ লাখ স্টুডেন্ট প্রতিদিন দিন রাত 24 ঘন্টা একেবারে A to Z, মানে শুধু বিসিএস নিয়ে পড়ে আছে। ঢাকা ইউনিভার্সিটির যে হলগুলো আছে সেখানে গিয়ে আপনারা নিজেরা অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন যে আপনাদের হলগুলোতে কেমন পরিমাণে কম্পিটিশন, বিসিএস এর জন্য কি পরিমাণে স্টুডেন্টরা পড়ালেখা করছে। তো সেই জায়গার মধ্যে থেকে আমি সবসময় বলে থাকি যে আসলে 30,000 থেকে 40,000 স্টুডেন্টের প্রত্যেকের অ্যাবিলিটি আছে যে ওই দিনে বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য, 30 থেকে 40,000 স্টুডেন্টের। কিন্তু কয়জন পাস করে? যাদের হয়তোবা সেই দিনে ভাগ্যটা সুপ্রসন্ন হয়। একদিন আপনার ভাগ্য হয়তোবা কাজ নাই করতে পারে, দ্যাট ডাজন্ট মিন পরবর্তী দিন আপনার ভাগ্য কাজ করবে না। তো সেজন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ সৃষ্টিকর্তা হচ্ছে সব থেকে বড় ন্যায় বিচারক। আপনি যদি নিজের সাথে অনেস্ট থাকেন, নিজে যদি জানেন, বা নিজে যদি আপনি চিন্তা করেন যে আমি আমাকে ফাঁকি দিই নাই, আপনি কখনোই হারেন নাই। আপনি প্রত্যেকটা জায়গা থেকে শিখেছেন। আপনি যদি চেষ্টা করে যান এরপরের জায়গায়, আপনি এই ভুল যেটা করেছেন, এবার যেটা ভুল করেছেন, সেই ভুলটা যদি আগামীবার না করতে চান,
আগামীবার যদি না করতে পারেন আপনি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছেন। এবং আরেকটা কথা যেটা একটু আগেই বললাম যে বাঘ বা সিংহ শিকারের সময় কিন্তু 2 পা পেছনে দেয় 4 পা এগোনোর জন্য, মাথায় রাখবেন সবসময়। বাঘ বা সিংহ 2 পা পেছনে দেয় 4 পা এগোনোর জন্য। আপনারা অবশ্যই সেই জিনিসটা চিন্তা করে রাখবেন যে পিছিয়ে যাওয়া মানে পিছিয়ে যাওয়া না, এটা হয়তোবা তার থেকে বড় জাম্পটা করার একটা শুরু। তো সেই জন্য এর থেকে বড় জাম্প করবেন প্রত্যেকে ইনশাল্লাহ, আমার স্টুডেন্ট যারা আছেন এবং আমার স্টুডেন্ট যারা না আছেন সবাই সবার জায়গা থেকে ভালো করে যান। এখন আপনি বলতে পারেন যে স্যার ধরেন 4 লাখ পরীক্ষার্থী সবাই খুব ভালো করে প্রিপারেশন নেওয়া শুরু করলো, সবাই খুব ভালো প্রিপারেশন নিয়ে বিসিএস দিল, এখন 4 লাখ কি টেকাবে? টেকাবে তো 20,000-ই, না 4 লাখ টেকাবে না। তাহলে আপনি বলতে পারেন যে স্যার তাহলে তো আমাদের পড়ালেখাটা ওয়েস্টেজ হলো। আপনার পড়ালেখাটা মোটেই ওয়েস্টেজ না। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া যে এই পড়ালেখাটা আপনার অন্য কোন সেক্টরে গিয়ে কিভাবে কাজে লাগছে। একটা শিক্ষিত জাতি কখনো বোঝা হতে পারে না আপনার কোন সেক্টরে গিয়ে যেটা কাজে লাগে যাবে, মানে বিসিএস এর বলেন বা যে কোনো সময় আপনি যখন চাকরি পরীক্ষায় যে সকল তথ্যগুলো পড়ছেন, আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যান, প্রাইভেট যে কোনো সেক্টরে পরীক্ষা দিতে যান, বিসিএস এর প্রিপারেশন বা প্রাইমারি প্রিপারেশন, নিবন্ধনের প্রিলিমিনারি প্রিপারেশন যারা নিয়েছে বা চাকরির পরীক্ষায় কম্পিটিটিভ পরীক্ষার যারা প্রিপারেশন নিয়েছে, তারা যদি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় প্রাইভেট সেক্টরে পরীক্ষা দেন, এবং আপনার সাথে যদি 1000 পরীক্ষার্থী থাকে, আপনার খাতাটা আলাদা থাকবে, জানেন আপনি? কারণ আপনি অতটুকু এনরিচ করেছেন নিজেকে। কারণ মোস্ট অফ দ্য পিপল যারা গ্র্যাজুয়েশন শেষ করে আসছে তারা কিন্তু আর পড়তে চায় না, তারা আর পড়ালেখা করতে চায় না। কারণটা কি? যে অনেকদিন পড়ালেখা করেছে, এবার যে কোনো একটা চাকরিতে ঢুকে যায়। মানে 22-23 বছর পরে যখন একটা ছেলে গ্র্যাজুয়েশন করে আসে, একটা মেয়ে গ্র্যাজুয়েশন করে আসে, যে কোনো একটা প্রাইভেট সেক্টরে চলে যায়। তো এই প্রাইভেট সেক্টরে যদি পরীক্ষা নেওয়া হয় এবং যারা সলিড ক্যান্ডিডেট আছেন বিসিএস থেকে শুরু করে অন্যান্য জায়গার যে ক্যান্ডিডেট আছে, তারা যদি পরীক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করে, আপনাদেরকে কোনোভাবেই তারা আটকে রাখতে পারবে না। তো সেজন্য এটা কোনো না কোনোভাবে আপনাদের কাজে লেগে যাবে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন, ইয়াসমিন 30 বছর 1-2 মাস বয়সে কি বিসিএস দেওয়া যাবে? স্যার এই প্রশ্নটা আমি আরো 7 বার লিখেছিলাম কিন্তু আপনি কোনো উত্তর দিলেন না, তবু খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা হয়তো আমি দেখি নাই। 30 বছর 1-2 মাস হয়ে গেলে এটা আসলে সার্কুলারের উপরে ডিপেন্ড করে যে আপনার সার্কুলারটা কবে দিয়েছে। মনে করেন যে আপনার ধরেন বয়স শেষ হবে হচ্ছে ডিসেম্বরে, আপনার সার্কুলারে উল্লেখ আছে যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন নভেম্বর থেকে, যারা মানে নভেম্বর পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তার মানে আপনি ডিসেম্বর হয়েও দিতে পারবেন। মানে নভেম্বর থেকে, তো তার মানে এর আগের সময় আপনি যদি জুন জুলাই থাকেন তাহলে দিতে পারবেন না, সার্কুলারের মধ্যে উল্লেখ থাকতে হবে, ঠিক আছে? তো সেই জন্য সার্কুলারের মধ্যে যদি থাকে যে ওই বছর, মানে এটা লেখা থাকবে আপনার সার্কুলারের মধ্যে যে ওই বছরের ওই দিনের পূর্বের যারা আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন না, এর পরে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, সেটা একটু অ্যানালাইসিস করে বের করে ফেলবেন। তার মানে কি এখন আমি মোটামুটি ধরতে পারি যে আমার স্টুডেন্টদের মনটা হালকা হয়েছে? সবার মনটা কি হালকা হয়েছে? এবং মনের মধ্যে সেই বিশ্বাসটা এসেছে, নিজের প্রতি যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা কি ফিরে এসছে? সেই বিশ্বাসটা যদি ফিরে আসে তাহলে এটাই স্পিরিট, এই স্পিরিটটা নিয়ে এগিয়ে যান। এই স্পিরিটটা নিয়ে মনের ভেতরে একটা নিজের শক্তিটা নিজে তৈরি করুন। নিজেকে, আপনাকে কেউ কখনো বলবে না, জানেন এই বয়সে মানে চাকরির প্রিপারেশন আপনি যখন নিচ্ছেন, আপনাকে কেউ কখনো বলবে না যে বাবা আরেকটু পড়ো, বাবা আরেকটু ভালো করে পড়ো, বা থাকে না যে কোনো জায়গার মধ্যে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কেউ কিন্তু বলবে না যে কোনো একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে আপনাকে প্রতিনিয়তই সেখানে টানা হবে। আপনার আত্মীয় স্বজন বলো, আরে ওনা গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছে, আবার কিসের পড়ালেখা? কেউ কিন্তু আপনাকে এটা বলবে না। অর্থাৎ সবাই চাইবে তাদের মতো করে, কারণ এই বয়সটা চাকরির পরে, মানে আর যারা সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে আছেন তাদের জন্য এই সময়টা আসলে ব্লেসিং, গোল্ডেন টাইম। কিন্তু যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন শুধু বাকি সবকিছু শেষ করে, তাদের জন্য এই জিনিসটা আসলে খুব একটা মানে আপনার ইয়ে হবে। আমার কাছে ফুল ফুটবে, আচ্ছা যাই হোক। তো যেটা বললাম যে সেজন্য আপনার প্রতিনিয়ত লাইফে চ্যালেঞ্জ আসবে, তো প্রতিনিয়ত লাইফে চ্যালেঞ্জ আসবে, এর মধ্যেও নিজেকে ধরে রাখতে হবে, এর মাঝেও নিজেকে ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারেন তাহলে এই জায়গাটা হয়তো আপনার জন্যই। যোদ্ধারা কখনো মাঠ ছেড়ে পালায় না, যোদ্ধারা কখনো মাঠ ছেড়ে পালায় না। হয় মাঠে থাকে, হেরে যায়, সে জানে যে আমি হেরে যাব, সে জানে যে আমার আসলে সম্ভব না, কিন্তু মাঠ ছেড়ে পালায় না কখনো। মাঠ ছেড়ে পালাবেন না, একটা বার যদি না হয় এর পরের বার হবে। মাঠ ছেড়ে পালাবেন না, কখনো কাপুরুষ হবেন না। কাপুরুষটা তখনই হবেন যখন আপনি হয়তোবা চিন্তা করলেন এই জিনিস আমার জন্য না, একবার কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, হলো না আমার, এর পরের বার আর কি হবে, এবারই তো হলো না। ভাই এর পরের বার হওয়ার সম্ভাবনা, একবার আপনি চাকরির প্রিপারেশন নিয়েছেন না, এখন বিসিএস না, আপনি অন্য যে কোনো জায়গায় চাকরির পরীক্ষা দিয়ে দেখেন না কতটা আপনি এগিয়ে থাকেন। তো ঠিক আছে, অনেক কথা বললাম, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। এবং শেষ পর্যন্ত অনেক স্টুডেন্ট ছিলেন যারা আসলে একটু এক্সেপশনাল ছিলেন, কারণ এক্সেপশনালি যারা থাকে, কারণ পড়ানোর পরে পরবর্তীতে যে কথাগুলো আছে এই কথাগুলো আসলে পড়ানোর থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রতিনিয়ত চাকরির পরীক্ষা আসলে টেকানোর জন্য আমি এখান থেকে যদি দুটো
কোয়েশ্চেন কমন নাও পড়ে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর থেকে কিন্তু আপনার ইচ অ্যান্ড এভরি স্টেপ আপনার চাকরি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে, ইচ অ্যান্ড এভরিওয়্যার আপনার এই জিনিসগুলো কাজে লাগবে। তো সেজন্য যখন এই জাতীয় জিনিসগুলো আপনার বলা হচ্ছে, এই জাতীয় জিনিস তাহলে যখন বলা হচ্ছে যে এই জাতীয়, এর আগেটা, এই জাতীয় জিনিসগুলো যখন বলা হচ্ছে যে যখন আপনি কোনো একটা প্রিপারেশন নিচ্ছেন বা যে কোনো একটা কিছু যখন আপনি চাকরির পরীক্ষার জন্য করছেন, যে কথাগুলো বললাম প্রতিটা কথাই আপনার প্রতিনিয়ত কাজে লাগবে, প্রত্যেকটা স্টেপে আপনার কাজে লাগবে। তো সেজন্য সেই বিশ্বাসটা নিজের উপরে রাখেন, মাঠ ছেড়ে পালাবেন না। যুদ্ধ করতে জন্মেছেন, প্রতিটা দিনই যুদ্ধ, ঠিক আছে? দুনিয়ার মধ্যে যদি আপনি চিন্তা করেন যে একটা বন বা একটা জঙ্গল, একটা জঙ্গলের মধ্যে যদি একটা জঙ্গলকে যদি রূপক হিসেবে চিন্তা করেন, জঙ্গলের মধ্যে শেয়ালও দৌড়ায়, জঙ্গলের মধ্যে বাঘও দৌড়ায় বা সিংহও দৌড়ায়। কার দৌড়ানোর পারপাসটা কি সেটা একটু চিন্তা করে দেখবেন। শেয়াল দৌড়ায় ভয়ে, বাঘ দৌড়ায় বীর দর্পে, দৌড়াতে হয় কিন্তু সবাইকেই। আপনি যদি এখন বিসিএস এর জন্য নাও করেন, আপনার অন্য যে কোনো কিছুর জন্য পরিশ্রম করতে হবে। তো নিজেকে সব থেকে সিকিউরড একটা ক্যারিয়ার দেওয়ার জন্য এতটুকু তো করতেই পারেন, তাই না? দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।